ওয়াইজ হচ্ছে আমাকে শেষ করা লাগবে। কেন শেষ করা লাগবে রিজন কিন্তু আমি বলে দিয়েছি। আমি কিন্তু আপনাদের ইচ্ছা মতনই সময় নিয়ে শেষ করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু পরে যখন অ্যাসেসমেন্ট লাস্টের দিকে আপনারা যদি না ডেট পান, না দিতে পারেন, প্রবলেম কিন্তু আপনাদের হবে। ঠিক আছে? কারণ ইলেকশনের আগে, এর আগেও একবার এরকম হয়েছিল। ইলেকশনের আগে আমার এর আগে যখন একবার প্রবলেম হয়েছিল, তখন হচ্ছে ইলেকশনের আগে একটা ডেট ছিল আমার অ্যাসেসমেন্টেরই। তখন দেখা গিয়েছে সেই ডেটটা পাওয়াই যাচ্ছিল না কোনোভাবে, খুব সমস্যা হচ্ছিল। ঠিক আছে? কারণ বাইরে থেকে, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমার বাইরে থেকে আসবে। তারা বলতেছে যে কেন আমি এই মুহূর্তে ডেট ফেলালাম। আমি তো ডেট ফেলিয়েছি তাদের বলার পরেই। তো বিষয়টা হচ্ছে পরে অ্যাটলিস্ট অনেকটা পিছানোর পরে তারপরে যে অ্যাসেসমেন্টের ডেটটা পড়েছে। তো এই জন্য আমি আপনাদের কিন্তু অ্যালার্ট করছি। তখন আপনারা আমাকে বলেন না প্লিজ যে ম্যাম এটা আপনি আগে থেকে কেন বলেননি, আপনার তো এক্সপিরিয়েন্স আছে। আমার যেহেতু এক্সপিরিয়েন্স ম্যাম আছে আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। ঠিক আছে? ম্যাম ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এখন একটা বিষয় হলো ম্যাম, আমরা ধরেন ক্লাস করে যাচ্ছি একটার পর একটা, এখন যদি আমরা আপনার সাথে আগাতে না পারি তাহলে তো ওই জায়গায় অ্যাসেসমেন্টে বসে আমাদের কোনো লাভ হচ্ছে না, আমি সেটাও তো একটা টোটালি বিষয় এগ্রি আছে, করছি, কোনো সমস্যা নেই, তাই আমি না টোটালি ম্যাম? এগ্রি করি এই বিষয়টা। ঠিক আছে? এখন আমি এই জন্যই বলেছি স্যার, আমি কিন্তু বারবার বলছি আপনারা না চাইলে আমি কিন্তু আমি নিয়ে যাব ট্রেনিং, বাট অ্যাসেসমেন্টের ডেট যদি সেটা পরে ফেলতে পারে আমার কোনো সমস্যা নেই। রোজার মধ্যে পড়লে পড়বে, আপনারা অ্যাসেসমেন্ট করবেন, সমস্যা তো নেই। ম্যাম আমি শুধু ফিজিক্যাল সেশন শেষ করে দিলাম। ম্যাম শুধু অ্যাসেসমেন্টে বসলে তো হবে না, আমাদের তো ওইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে না। আপনি মনে আমি করেন কিন্তু হ্যাঁ, বারবার বলছি স্যার, জি জি আমার সেটাই। কিন্তু কোনো কিছু ম্যাম না, আমি অ্যাসেসমেন্টের বারবার 1 বছর হোক, 1 মাস হোক, 2 মাস হোক পরেও বসা যাবে, বাট আমাদের যদি প্রিপারেশন না থাকে, আমরা যদি হুট করে এখন অ্যাসেসমেন্টে বসি তো কিছু পাবো না। সো অ্যাসেসমেন্ট দেওয়া যাও না দেওয়া তাই। হ্যাঁ, এটাই হলো কথা মূলত। বাট আপনারা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন, আমি কিন্তু বারবার এখানে ডেটের কথা বলছি, বাট আর একটা জিনিসও ভুলে যাচ্ছেন যে এনএসডি এর কিন্তু সবকিছু চেঞ্জ হবে। কিন্তু আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন, অফিসিয়ালস আপনারা, আপনারা তো আপনাদের ইনস্টিটিউশনে ব্যাচ হয়, তো আপনারা আরো বেশি ভালো জানেন। তো ওই চেঞ্জটার সময় কিন্তু আমি বলে দিলাম বারবার অবশ্যই একটু টাইম থাকবে, কিন্তু আপনারা যদি না বসেন ধরেন হচ্ছে একটা পার্ট দুইটা পার্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? কিন্তু ওই যে ধরেন রিটেনের যে বিষয়টা যদি কেউ আটকে যান পরে কিন্তু আহ, সেটা দেওয়ার যে সময়টা সে অনুযায়ী যদি আপনারা না দিতে পারলেন আর তারপরে যে সিভিএল চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। আপনারা মাথায় রাখবেন, আমার কিন্তু স্যার আমি বারবার বলছি আমার কিন্তু কিচ্ছু না। আমি আজকে সেশনটা কন্টিনিউ করি, এরপরে হচ্ছে আমি স্যারদেরকে বলবো আপনাদের সাথে একটু কথা বলে ফেলতে। দেন হচ্ছে বা রবিবার দিনের সেশনটা যেটা থাকবে, রবিবার দিনের সেশনে আপনারা একবারে আগে একটু আধা ঘন্টা আগে একটু জয়েন করে আমি স্যারকে বলবো আধা ঘন্টা আগে আপনারা একটু কথা বলে নিন। আমি 9টা জয়েন করলাম, আপনারা স্যারদের সাথে একটু কথা বলে নেন। ঠিক আছে? ফাইনাল করে আমাকে বললেই হবে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি টু বি অনেস্ট আমি বলছি। ঠিক আছে? আমি কিন্তু এই জন্যই বললাম যে আমি কিন্তু ফ্রাইডেতেও সেশন নিই না। তো জাস্ট বিকজ অফ হচ্ছে যে সামনে পরিস্থিতি কি হবে সেটার উপরে বেস করে কিন্তু আমি আপনাদের সেশনটা নিচ্ছি, আদারওয়াইজ আমি কিন্তু পছন্দ করি আমি একটু রিল্যাক্সে সেশন নিব। ঠিক আছে? আর আপনারা যেটা বলছেন যে আপনারা একটু সময় নিয়ে পড়বেন, আমার কোনো সমস্যা নেই। তো আপনারা একটু মাথায় রাখেন, আর রবিবার দিন সেশনে পারলে 8:30-তে সবাই জয়েন করেছে। স্যারদেরকে আমি বলে দেবো যে আপনারা স্যারদের সাথে একটু কথা বলে নিবেন, সো দ্যাট 9টার দিকে আমি সেশন শুরু করব। ঠিক আছে? সমস্যা আছে? না ম্যাম আজকে সেশন না। ক্লিয়ার সবাই এবার বিষয়টা? জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম ঠিক জি আছে। ম্যাম ঠিক আপনি আছে। কোনো একজন, হ্যাঁ স্যার প্লিজ বলেন স্যার। স্যার কিছু বলছিলেন? আচ্ছা, কালকে কোনো একজন স্যার লাস্টের দিকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, হ্যান্ড রেজ করা ছিল, বাট আমার ফোনটা আসার কারণে আমি সরি যে আমি শুনতে পারিনি। স্যার কি আছেন? যদি হয় তাহলে আপনি আজকে একটু জিজ্ঞাসা করে ফেলেন, কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন আপনি। ম্যাম কালকে লাস্টের দিকে মনে হয় আমি হ্যান্ড রাইজ করছিলাম, হুম হুম জিজ্ঞেস স্যার করতে প্লিজ। যাচ্ছিলাম যে আমাদের যেহেতু একটা সিভিলিয়াম কালকে শেষ হয়েছিল, তো মাঝে একটা গ্যাপ দিয়ে পরের সিভিলিয়াম শুরু করা, এইটাকে বলতে চাচ্ছিলাম। তো ও যেহেতু আচ্ছা। আজকে সেশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আজকে শেষ করেন, পরবর্তীতে দেখা যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আজকে সেশনটার পরে কালকের দিনটা তখন গ্যাপ আছে। ঠিক আছে? আর আচ্ছা, আমি একটু বলে নিই ওই যে ইয়ের বিষয়টা, যেটা ভিডিওর যে বিষয়টা, সরি রেকর্ডিং এর যে বিষয়টা, আপনারা একটু কিন্তু আমি আজকে অলরেডি একটা রেকর্ডিং অলরেডি এখন হয়ে গিয়েছে, আমি একটু পরে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, মানে আপনারা ডাউনলোড করে অ্যাটলিস্ট যদি 2-3 জন ডাউনলোড, আমাকে একটু পার্সোনালি নক দিয়ে দিন যে ম্যাম ডাউনলোড করা হয়ে গেছে, তাহলে আমি যেটা হবে একটা রিস্ক ফ্রি থাকলাম আমি। কেউই ধরেন করেননি, কারো কাছে তো আছে রেকর্ডিংটা, তাকে বললাম একটু অন্য কাউকে ট্রান্সফার করে দিতে। সরি, সেটা হচ্ছে আপনারা একটু ডাউনলোড করে ফেলবেন। আর হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে আমাকে একটু নক দিয়ে দিতে, সো দ্যাট আমি নতুনটা তাহলে দিয়ে দিব। আদারওয়াইজ আমার এখানে জমা করে হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এট লিস্ট আপনাদের কয়েকজনের কাছে থাকলেও যাদের কিনা একটু প্রয়োজন তাদেরকে পরে আপনারা দিয়ে দিতে পারলেন। সো এটা হচ্ছে বিষয়টা ছিল। রেকর্ডিংটা করে আমাকে একটু সবাই জানিয়ে দেবেন। আর আপনারা মডিউলটা কি হচ্ছে যে ফার্স্ট মডিউল যেটা ওটার পিডিএফটা কি ডাউনলোড করেছিলেন? যেটা কিনা ড্রাইভে ছিল? জি, পিডিএফটা ডাউনলোড দেন ফাইন, ঠিক আছে। তারপরও যদি কেউ ডাউনলোড করতে না পারেন বা করেননি, হয়তো বা মিস হয়ে গেছে, আমাকে বলেন, আমি পরে পিডিএফটা গ্রুপে দরকার হলে দিয়ে দেবো একবার, বা অন্য কারোর কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা তাহলে স্লাইডিংটা আছে যেটা দিয়েছি। মাহবুব স্যার, আপনি বলছেন যে কথা আমি না শুনতে পাচ্ছি না, নেটে প্রবলেম। স্যার পারলে একটু চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, আপনারা সেশন বুঝতে পারেন তো না সবাই? এবার একটু সবার কাছ থেকে একটু শুনে নিই, আপনাদের সেশন বুঝতে কোনো অসুবিধা হয় না তো? আচ্ছা, সৌরভ স্যার বলছে একটু মাঝে মাঝে কষ্ট হয় ধরতে। স্যার একটু তাহলে আপনি সেশন শেষে একটু চেষ্টা করেন, আমি জানি একটু রাত হয়ে যায়, চেষ্টা করেন হচ্ছে তখনই একটু পারলে মডিউলটা নিয়ে বসতে, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বাকিরা ক্লিয়ার ম্যাম, বোঝা যায়। কেউ কখনো কিছু যদি না কোনো টপিক না বুঝতে পারছেন আমাকে রিপিট করতে বলবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি রিপিট করে দেবো। স্ক্রিন ক্লিয়ার তো, দেখা যাচ্ছে না? জি, দেখা যাচ্ছে। আমার মনে হয় আজকে স্লাইডটা না ধরে এটাকে আপনাদের ইয়েটা ধরবো নাকি, সিবিএলএম। আই থিঙ্ক ইটস বেটার সিবিএলএমটা ধরি আজকে। আচ্ছা, থেকে অ্যালাইন করি কিছু টপিক এখান থেকে নিয়ে। আচ্ছা, এইটার হচ্ছে আমি একটু সিবিএলএমটা অ্যালাইন করি আপনাদেরকে, কারণ আমার এই স্লাইডে অনেক ইনফরমেশন দেওয়া ওই সাইজের। আমি আপনাদের শেয়ার করে দিব, সমস্যা নেই, কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি না। এটা অনেক ইনফরমেশন আছে যেটা আপনাদের পড়তে গেলে হেল্প হবে, কিন্তু এখন বোঝার জন্য যদি এতগুলো আমি একসাথে বুঝাই দিই তাহলে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। সো আমি যেটা করি, আপনাদের সিবিএলএমটার সঙ্গে অ্যালাইন করি আমি। মডিউল সবাই দেখতে পাচ্ছেন তো না? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের আজকের যে ইউনিটটা হচ্ছে সেই ইউনিটটার নাম হচ্ছে অ্যাপ্লাই ওএসএইচ প্র্যাকটিসেস ইন আ সিভিটি এনভায়রনমেন্ট। এই মডিউলের আমাদের লার্নিং আউটকামটা হবে এই চারটা। যখন আমরা এই মডিউলটা শেষ করব তখন হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। প্রথমে আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের ওয়ার্ক প্লেসে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যে ইস্যুসগুলো হতে পারে, যে প্রবলেমগুলো আমরা পেতে পারি আমাদের কাজের প্লেসে, সেগুলো কি হতে পারে এটাকে আইডেন্টিফাই করতে জানবো, এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং কিভাবে কন্ট্রোল করতে যে সেটাকে রিপোর্ট করা লাগে। এই বিষয়গুলো হচ্ছে আমরা যখন কিনা আমাদের এই মডিউলটা শেষ করব তখন হচ্ছে আমরা জেনে যাব এবং শিখতে পারবো হচ্ছে যে এখানে কি ডকুমেন্টস গুলো আছে, কিভাবে হচ্ছে এগুলো করা হয়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এটা। দ্বিতীয়টা হচ্ছে কন্ডাক্ট ওয়ার্ক সেফলি, এবং কাজ যখন আমরা করি তখন কাজ কিভাবে করতে হবে, যখন কিনা মানে একটা ওয়ার্ক প্লেসে আমরা কাজ করছি কিভাবে সেফলি কাজ করতে হয়, সেটা আমাদের সেকেন্ড লার্নিং আউটকাম। এরপরে 3 নম্বর হচ্ছে ফলো এমার্জেন্সি রেসপন্স প্রসিডিওর। আমাদের যে এমার্জেন্সি সিচুয়েশন গুলো যখন হয় সেই এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কিভাবে রেসপন্স করব, কোন কোন প্রসিজিওর গুলো সেগুলো আছে, কিভাবে ফলো করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা যখন কিনা মডিউলটা শেষ করব আমরা ওই টপিকগুলো সম্পর্কে জানতে পারবো এবং নিজেরাও কিন্তু তখন শিখে যাব এবং নিজেদের ওয়ার্ক প্লেসে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে হচ্ছে দ্য লাস্ট ওয়ান হচ্ছে মেইনটেইন অ্যান্ড ইমপ্রুভ হেলথ অ্যান্ড সেফটি ইন দ্য ওয়ার্ক প্লেস।
আমরা কিন্তু মেইনটেইন করতে পারবো যে কিভাবে হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসে আমরা সেফলি কাজ করতে পারি, সেই জিনিসটা মেইনটেইন করে এবং প্রতিনিয়ত কিন্তু ইমপ্রুভও করতে পারবো যে কিভাবে হচ্ছে আমরা হেলথ অ্যান্ড সেফটির বিষয়টা আমাদের ওয়ার্ক প্লেসে প্রতিনিয়ত মেইনটেইন করে সেটাকে যদি কোনো গ্যাপ থাকে, কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন থাকে, সেটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের 4টা লার্নিং আউটকাম। যখন মডিউলটা শেষ হবে আমরা তখন এই টপিকগুলো হচ্ছে, এই টপিকগুলো রিলেটেড যা যা আছে সব আমরা শিখতে পারবো, শিখে ফেলবো, সরি। এখন হচ্ছে তো শিখে ফেলবো যেহেতু, তাহলে প্রথম যে টপিকটা আছে ওয়ার্ক প্লেসে, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। আমাদের ওয়ার্ক প্লেস হ্যাজার্ড বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা যখন কাজ করতে যাই তখন কি ওয়ার্ক প্লেসে যখন কিনা আমরা কাজ করছি তখন বিভিন্ন ধরনের কি বিপদ আপদ আসতে পারে না? তো যখন কিনা এই বিপদ আপদগুলো আসবে, কিভাবে হচ্ছে আমরা সেগুলোকে হচ্ছে মানে সেগুলোতে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কাজ করব, যে ওই বিপদগুলো যদি একটু অ্যাভয়েড করা যায়। ধরেন ধরেন হচ্ছে যে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে যখন আমরা কাজ করছি, কাজের প্লেসে হয় না যে অনেক সময় কাজ করতে করতে দেখা গেল হচ্ছে অকুপেশন ওয়াইজ যদি বলি, যারা কিচেনে কাজ করতে পারে আগুন ধরে যেতে পারে। তা আপনি কিন্তু প্যানিক হতে পারবেন না। আপনাকে কি করতে হবে, ওই আগুনটা কিভাবে নিভানো যায় সেই টেকনিকগুলো আপনার জানতে হবে, ঠিক আছে? এখন এই আগুনটা কেন ধরলো এটাও কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ধরেন দেখা গেল যে যখন কিনা কিচেনে কেউ কাজ করতে গিয়েছিল, সেটা চেক করেনি যে ওই যে গ্যাসের যে লাইনটা আছে, লাইনটা কি সেফ ছিল কিনা, লাইনটা কি লিক ছিল কিনা, এই জিনিসটা কিন্তু আগে চেক করা দরকার ছিল। তার মানে যেহেতু চেক করা হয়নি, সেই জন্য হচ্ছে এই হ্যাজার্ডটা হয়েছে। তাহলে আমাদেরকে কিন্তু প্রথমে যে কাজটা করা লাগবে, ওয়ার্ক প্লেসে যখন কাজ হচ্ছে, কাজ শুরু করার আগে আমরা এইটাই দেখবো হচ্ছে যেন এরকম কোনো হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই আগে ফাইন্ড আউট করব। তারপরেই হচ্ছে যখন দেখব যে কোনো এরকম সম্ভাবনা নেই, তখনই কিন্তু কাজ করা উচিত, ঠিক আছে? ম্যাম হ্যাজার্ড মানে কি? সরি ম্যাম, হ্যাজার্ডের মিনিং কি? হ্যাজার্ডের মিনিং হচ্ছে বিপদ, সরি বিপদ বা ঝুঁকি যেটাকে বলে, যেখানে কিনা হচ্ছে কোনো ঝুঁকি আছে আর বিপদ হওয়ার সম্ভাবনা আছে। যেমন ওই যে বললাম যে কিচেনে যখন কাজ করতে গিয়েছেন, ওটা একটা সম্ভাবনা, কিন্তু বিপদ কিন্তু চলে আসছে, অর্থাৎ আপনি কাজ করতে যেয়ে আগুন ধরে গেল, এটা কিন্তু বিপদ। বাট এই বিপদটা কিন্তু আহ নাও হতে পারতো। তার আগে যদি আপনি কিচেনে ঢোকার আগে যদি আপনার গ্যাসের পাইপটা চেক করে নিতেন যে ওটা লিক আছে কিনা, যদি আপনি সেই জিনিসটা চেক করে নিতেন, তাহলে এই জিনিসটা কিন্তু হতো না, এই হ্যাজার্ডটা কিন্তু হতো না, সম্ভাবনাটা ওইখানে শেষ হয়ে যেত, ঠিক আছে? কিন্তু যেহেতু হচ্ছে আমরা এরকম কিছু করিনি, অর্থাৎ আগের থেকে চেক করিনি, সোজা যে কাজ শুরু করে দিলাম, এই জন্যই কিন্তু আমাদের ওই হ্যাজার্ডটা হয়েছে। সো এখানে দেখেন কি বলছে যে এ ওয়ার্ক প্লেস, হ্যাজার্ডটা কি এবার দেখেন, এ ওয়ার্ক প্লেস ইজ আ প্লেস ওয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। ওয়ার্ক প্লেস কোনটা? যেখানে কিনা হচ্ছে একজন মানুষ, অর্থাৎ আমরা সবাই যেখানে আমাদের কাজগুলো প্র্যাকটিস করি, যার যার অকুপেশন ওয়াইজ, তাই না? এখন আসেন, এই হ্যাজার্ড ইজ আ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম অর এনি সিচুয়েশন দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু কজ অর লিড টু হার্ম। হ্যাজার্ড কি? একটা সোর্স। হ্যাজার্ড হচ্ছে একটা সোর্স যেটা কিনা কোনো পোটেনশিয়াল হার্ম আর এনি সিচুয়েশন, অর্থাৎ পোটেনশিয়াল হার্ম বলতে এখানে মৃত্যুর ঝুঁকির কথা বলা হয়েছে, মৃত্যুর ঝুঁকি বা এমন কোনো সিচুয়েশন যেটা কিনা কোনো কারণ হতে পারে যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেটা কি হতে পারে সেই দুর্ঘটনাটা? দিস ক্যান বি হার্ম টু পিপল আর প্রপার্টি ড্যামেজ। এটা কি এমন হতে পারে যে একটা মানুষের ক্ষতি করতে পারে, আবার কি প্রপার্টিকে ড্যামেজ করতে পারে। প্রথমেই যে এক্সাম্পলটা আমি দিলাম যে আপনি কিচেনে যখন কিনা, এটা কিন্তু ওয়ার্ক, আপনি খেয়াল করবেন কিন্তু আপনারা, আমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কিচেনের কথা বলেছি, বাসার কিচেন না। ইন্ডাস্ট্রিয়াল কিচেন আপনি কাজ করতে গেলেন, আপনি হচ্ছে আগে থেকে চেক করেননি, আপনি রান্না শুরু করে দিলেন এবং সে আগুন ধরে গেল। এখান থেকে কিন্তু আপনারও ক্ষতি হলো এবং যে ওয়ার্ক প্লেস আপনি কাজ করছেন তাদের প্রপার্টিরও কিন্তু ড্যামেজ হলো। এটার দায়ভার আপনার, কারণ আপনি কাজ শুরু করার আগে চেক করেননি।
যদি আপনি চেক করে নিতেন যে ওই সোর্সটা কোনটা, সোর্সটা কি ছিল, সোর্সটা হ্যাজার্ডের সোর্সটা কি ছিল, ওই যে কিচেনের যে পাইপলাইনটা যেখান থেকে গ্যাস আসে বা সিলিন্ডার যেটা, ওইটা আপনি চেক করেননি। পাইপটা যে লিক ছিল, ওখান থেকে যে আগুন ধরার সম্ভাবনা ছিল, আপনি ওটা চেক করেননি। যদি আপনি চেক করতেন, ওই সোর্সটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারতেন, তাহলে এই যে পোটেনশিয়াল হার্ম অর্থাৎ মৃত্যুর যে একটা ঝুঁকি ছিল, একটা সিচুয়েশন যেটা কিনা আহ, আপনাকে ক্ষতি করলো বা আপনার কি বলে ওয়ার্ক প্লেসে যে কাজটা হচ্ছিল, ওয়ার্ক প্লেসে যে কাজটা অর্থাৎ কিচেনের যে এরিয়াটা, ওখানে কিন্তু ড্যামেজ হলো, প্রপার্টি ড্যামেজ হলো। তো এটার সোর্সটা কি ছিল, ওই যে গ্যাসের যে লিকেজটা। তো আপনি যদি ওটা আগেই চেক করে ফেলতেন তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। ক্লিয়ার বিষয়টা? তার মানে হ্যাজার্ডের ক্ষেত্রে আপনারা যখন লিখবেন তখন খেয়াল করবেন যে হ্যাজার্ডের ক্ষেত্রে ডেফিনেশন লিখলে যে হ্যাজার্ড হচ্ছে একটা সোর্স যেটা কিনা আমাদের কোনো একটা মৃত্যুর ঝুঁকির সম্ভাবনা তৈরি করে দেয়। এটা হচ্ছে বাংলায়। ইংলিশটা হচ্ছে হ্যাজার্ড ইজ এ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম অর এনি সিচুয়েশন দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু কজ অর লিড টু হার্ম। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার তো না সবাই? এবার যখন হ্যাজার্ডটা বুঝালাম, এখানে আমি আরেকটা টপিক একটু বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে হচ্ছে হ্যাজার্ডের কথা বললাম, এবার আসেন হচ্ছে রিস্ক। রিস্কটা তাহলে কি? রিস্কটা হচ্ছে, প্রথমে হ্যাজার্ডটা সবাই ক্লিয়ার তো না? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার হওয়া লাগবে। ম্যাম স্যার, বাংলাটা একবার রিপিট করলে ভালো হতো। স্যার এখানে হ্যাজার্ডটা হচ্ছে আপনার বিপদ বলছে, ঝুঁকি বলে যেটাকে বলে। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। লিখে নেন, সমস্যা নেই, তাহলে পরে আপনাদের জন্য ক্লিয়ার হবে। লিখবেন যখন, তখন একটা কাজ করেন, হ্যাজার্ডের ক্ষেত্রে লেখেন হচ্ছে বিপদটা। ঠিক আছে? যে হ্যাজার্ডটা হচ্ছে কি একটা বিপদ, আর এই বিপদটা আসে কি কোন একটা ঝুঁকি থেকে, সেটা কোনটা? রিস্ক, বিপদের সম্ভাবনা। লিঙ্ক করেন তাহলে আমাকে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। বিপদ, সরি, হ্যাজার্ড হচ্ছে কি আমি বললাম যে বিপদটা, আর রিস্কটা কি তাহলে? বিপদের সম্ভাবনা বা ঝুঁকি। আর আমি কিন্তু আপনাদেরকে ঝুঁকিটা এখন বুঝাবো, অর্থাৎ রিস্কটা বুঝাবো। এখন এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আপনারা বিষয়টা একটু ক্লিয়ার হবেন। সেটা কি আমি বলি, প্রথমে লিখে ফেলেন হচ্ছে, আচ্ছা রিস্কের ইয়ে তো থাকবে, আমি একটু স্লাইডে আছে দেখাই দিই। এই হচ্ছে হ্যাজার্ডের ডেফিনেশন, এখানে দেয়া আছে। ঠিক আছে? স্লাইডে আপনারা এখানে পেয়ে যাবেন। এই জিনিসটা এখন আমি একটু দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাজার্ড কিন্তু বুঝিয়ে দিলাম, এবার রিস্ক বুঝাবো, সাথে হচ্ছে হ্যাজার্ড এবং রিস্কের ডিফারেন্সটা কি, অর্থাৎ একটা দুটার মধ্যে পার্থক্যটা কি, সাথে অ্যাক্সিডেন্টটা বুঝিয়ে দিব। তাহলে তিনটা জিনিস আপনারা ভালোভাবে ইয়ে করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। এখন রিস্কের কথা বলি। রিস্ক হচ্ছে সেই বিপদটা যেটা কিনা কি আমাদের জন্য একটা ঝুঁকি থাকে না, ওইটার যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটাই হচ্ছে আমাদের রিস্ক। হ্যাজার্ড কিন্তু বিপদ। খেয়াল করেন, হ্যাজার্ড হচ্ছে কি ক্ষতি করতে পারে, আর রিস্কটা কি সে ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই জিনিসগুলো একটু লিখে নেন, ঠিক আছে? হ্যাজার্ড হচ্ছে কি ক্ষতি হতে পারে, আর হচ্ছে রিস্ক হচ্ছে সেই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কি, সম্ভাবনা। এখন এখন বোঝাচ্ছি বিষয়টা। রিস্কটা খেয়াল করেন যে ওই যে কিচেনের যে বিষয়টা আমি বললাম, আপনি যখন দেখলেন যে আপনি প্রথমে কাজের প্লেসে গেলেন, যাওয়ার পরে আপনি কিন্তু চেক করে নিচ্ছেন যে কোথাও সবকিছু ঠিক আছে কিনা, গ্যাসের লাইনটা ঠিক আছে কিনা। আপনি দেখলেন হচ্ছে যে ওখানে লিকেজ আছে। তার মানে আপনি কি করলেন, লিকেজটা যখন দেখলেন, এটা কিন্তু ইন্ডাস্ট্রির কথা বলছি, খেয়াল করবেন সবাই, হ্যাঁ? যখন লিকেজটা আপনি দেখলেন, তার মানে সাথে সাথে আপনাকে কিন্তু অ্যাকশন নেওয়া লাগবে। সেই অ্যাকশনটা কি? ওই যে একটা রিস্ক থাকলো না, যে এখন যদি কেউ এখানে কাজ করতে আসে,
তাহলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে, হ্যাজার্ড হতে পারে। ঠিক আছে? এখন আপনি কি করলেন, যখন দেখলেন যে এরকম একটা রিস্ক হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা রিস্ক যে এরকম একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনাকে কি করা লাগবে? সাথে সাথে ওই জায়গাটাকে সবার আগে জানলা দরজা খুলে দিতে হবে এবং ওই জায়গাটাকে কাউকে বলতে হবে ওখানে দাঁড়াতে, অপেক্ষা করতে। আপনি হচ্ছেন রিপোর্ট করতে যাবেন, অফিসে কাউকে রিপোর্ট করতে যেতে হবে যে এরকম সম্ভাবনা আছে, সো আগে হচ্ছে অ্যাকশনটা এখানে নেওয়া হোক। আর ওই যে যাকে দাঁড় করিয়ে রাখলেন, ওটাকে যাকে দাঁড় করিয়ে রাখলেন তার উদ্দেশ্য ছিল হচ্ছে সে যেন ওখানে কাজ যে হবে না সেটা যেন এনশিওর করে। আপনি চলে গেলেন, কেউ রান্নাঘরে ঢুকলো অর্থাৎ কিচেনে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে সে ওখানে কাজ শুরু করে দিল, তখনই কিন্তু হ্যাজার্ড হয়ে গেল। তার মানে আপনাকে যখন আপনি দেখেন যে রিস্ক আছে, আপনাকে কিন্তু সেটাকে সরানোর জন্য অবশ্যই ওখানে কোনো একটা ব্যবস্থা করে যেতে হবে, কাউকে দাঁড়াতে যেতে মানে দাঁড়িয়ে রাখতে হবে, আদারওয়াইজ ওই এরিয়াটাকে ক্লোজ করে দিতে হবে যে এখানে কেউ আসবেন না, আজকে এই বার্নারে এইদিকে কোনো কাজ হবে না, কাজ হলে ওইদিকে কাজ হবে। এবং আপনি রিপোর্ট করতে গেলেন, রিপোর্ট করতে গেলেন যখন, এবং সাথে সাথে কেউ আসলো, কেউ এসে সেটার ব্যবস্থাটা নিল। যখন কিনা এই ব্যবস্থাটা নিল তখন কি আর হ্যাজার্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা কিন্তু নেই। তাহলে রিস্কটা যখন কিনা হচ্ছে আপনি দেখলেন যে একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কিন্তু আপনি সেটাকে ব্যবস্থা করে আর কিন্তু হ্যাজার্ড হতে দিলেন না। হ্যাজার্ডটা কিন্তু একটা সোর্স, এটা মাথায় রাখবেন। আর রিস্কটা কি? রিস্কটা হচ্ছে যে একটা চান্স ছিল, একটা কোনো না কোনোভাবে একটা বিপদ আসতো, কিন্তু সে বিপদটা কিন্তু আপনি আর আসতে দেননি। ঠিক আছে? সবার আগে মাথায় রাখবেন যে বিষয়টা রিস্ক এবং হ্যাজার্ড দুইটার ক্ষেত্রে হচ্ছে বাংলায় লিখে ফেলবেন এবং উদাহরণটাও লিখে রাখবেন, সো দ্যাট বুঝতে সুবিধা হবে। সহজভাবে যদি আপনারা মনে রাখতে চান, হ্যাজার্ডের ক্ষেত্রে সোর্সটা কি, কোন ক্ষতিটা হতে পারে এটা, আর রিস্কটা কি, সেই ক্ষতি হওয়ার সম্ভাবনা। যখনই আপনি সম্ভাবনাটা দেখলেন ওইটা হচ্ছে রিস্ক, আর যখন কিনা সেটা হয়ে গেল তখন কি, সেটা হ্যাজার্ড। ঠিক আছে? এক্সাম্পল যদি দেওয়া হয়, ধরেন হচ্ছে আরেকটা কি এক্সাম্পল দেওয়া যায়, ও আচ্ছা, ওয়ার্ক প্লেসে যখন কিনা হচ্ছে আপনি, আমরা সিঁড়ি ইউজ করি, রাইট, স্টেয়ার্স ইউজ করি, ধরেন হচ্ছে সিঁড়ির কোনো একটা রেলিং যেটাকে বলে, ওই রেলিংটাকে আপনি দেখলেন হচ্ছে যে ওটা নড়ছে। এখন ওখান দিয়ে কেউ যদি আসে, সে যদি একটু প্রেস করে বা ভর দিয়ে যায়, তাহলে যে কোনো মুহূর্তে কি কোনো একটা হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা, তার বিপদ আসতে পারে, সে ওখান থেকে পড়ে যেতে পারে। তো ওই যে সম্ভাবনা যেটা যে আসতে পারে, একটা সম্ভাবনা আছে, এটা তাহলে কি হবে? রিস্ক হবে ম্যাম। রাইট, এটা হচ্ছে রিস্ক। এখন আপনি যদি ওখান থেকে চলে গেলেন, দেখলেনও না, আচ্ছা ঠিক আছে যা হবে হবে, কেউ নাও পড়তে পারে, তখন কি হয়ে যাবে এটা? ম্যাম রিস্ক যদি না দেখতে পারে, সম্ভাবনা না পেলে, তাহলে তো হ্যাজার্ড হয়ে গেল। রাইট, আপনি দেখলেন যে ওখানে রিস্ক হওয়ার সম্ভাবনা আছে, রিস্কটা ছিল, ওই সিঁড়ির যে রেলিংটা ওটা কিন্তু নড়ছিল, তো আপনি কিন্তু রিস্কটা দেখলেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না ওরকম কোনো কিছু হবে না। পর মুহূর্তে কেউ ওখান থেকে আসলো, সে হয়তো বা কোনোভাবে ধাক্কা লাগলো, সে ওইটার, সরি চেঞ্জ হয়ে গেল কি করে, কোনো একটা ধাক্কা লাগার কারণে সে ওই রেলিং এর থ্রুতে কিন্তু পড়ে গেল, পড়ে যেয়ে কি হলো, হ্যাজার্ড হলো। ক্লিয়ার বিষয়টা? এখন আসেন অ্যাক্সিডেন্ট কোনটা। অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটাতে আমাদের কোনো রকম কন্ট্রোল নেই,
একটা আনপ্ল্যান্ড জিনিস, অর্থাৎ অপরিকল্পিত এবং আনকন্ট্রোলেবল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের উপরে কিন্তু আমাদের কোনো রকম কন্ট্রোল নেই, এটা কিন্তু অপরিকল্পিত, এটা কিন্তু কোনো প্ল্যান করে হয় না। ঠিক আছে, এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে আপনাদের সিভিএলএম এ আছে, দেখবেন হচ্ছে ওখানে মার্ক করে নেন আনকন্ট্রোলেবল আর আনপ্ল্যান্ড। কোথায় গেল সিভিএলএম? অ্যাক্সিডেন্ট, এই যে হ্যাজার্ডের জায়গাটা হচ্ছে এটা, এই হচ্ছে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই যে মার্ক করা দেখেন, an accident is an unplanned and uncontrolled event. ম্যাম পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার হচ্ছে 20, 20 নম্বর পেজ। ঠিক আছে, জি। আচ্ছা এখন আসি আচ্ছা হ্যাজার্ড আর রিস্কের এখানে যে ডিফারেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু আপনারা পড়বেন। এখানে সুন্দর করে এক্সাম্পলও দেওয়া আছে দুইটা। এখানে হ্যাজার্ড বলছে হচ্ছে হ্যাজার্ড ইজ সামথিং উইথ দ্য পোটেনশিয়াল টু কজ হার্ম, ছোট্ট করে একটা ডেফিনেশন দিয়ে। আর এখানে রিস্কের ডেফিনেশনটা হচ্ছে দ্য রিস্ক ইজ দ্য চান্স অফ দ্যাট হার্ম অকারিং। ওই যে হার্মটা হতে পারে সেটা হচ্ছে সেটার একটা চান্স, একটা সুযোগ, সম্ভাবনা থাকলো। ঠিক আছে, এখানে হ্যাজার্ডটাকে কিন্তু কোনোভাবে রিমুভ করা সম্ভব হয় না, কিন্তু রিস্কটাকে কিন্তু রিমুভ করা সম্ভব হয়। কেন? ওই যে আপনি রিস্ক যখন দেখলেন যে আপনি যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু আপনি দেখলেন যে সিঁড়িটার ওখানে রেলিংটা কিন্তু অনেক বেশি নড়বড়ে ছিল। তাহলে আপনার উচিত ছিল কি সাথে সাথে ওটাকে রিপোর্ট করা এবং ওখান দিয়ে যেন কেউ না যায়, আর গেলেও যেন সেটা সাবধানে ব্যবহার করে, এটাকে ইনশিওর করা দরকার ছিল। তাহলে যখন আপনি রিস্ক দেখেছেন তখন কিন্তু আপনি এই ব্যবস্থাটা নিলে ওই হ্যাজার্ডটা হওয়ার সম্ভাবনা হতো না, মানে হ্যাজার্ডটা হওয়ার সম্ভাবনা ছিল না। তার মানে এটাকে রিস্কের থ্রুতে কিন্তু রিডিউস করা যায়, কিন্তু হ্যাজার্ড কি আর রিডিউস করা যাবে? যাবে না। কারণ আপনি ওখানে রিস্ক দেখে চলে গেলেন, কেউ না কেউ হচ্ছে ওটার একটা বিপদগ্রস্ত হয়ে গেল, বিপদে পড়ে গেল সে। আর সে যখন যাচ্ছিল সে ওটা খেয়াল করেনি, সে ক্ষতিগ্রস্ত হলো। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে ইয়েও দেওয়া আছে যে দ্য স্টেয়ার্স আর হ্যাজার্ড, দ্য রিস্ক ইজ দ্যাট সামওয়ান কুড ফল। আচ্ছা, ওই যে স্টেয়ার্স যে সিঁড়ি দিয়ে যখন যাচ্ছিল, ঠিক আছে, ওটার থেকে তার কি হলো? সে কিন্তু পড়ে গেল, তার মানে ওটা একটা হ্যাজার্ড হয়ে গেল। কিন্তু রিস্কটা কি ছিল? যে রিস্কটা হচ্ছে যে কেউ পড়ে যেতে পারে, কিন্তু যদি আমি আগে ব্যবস্থা নিতাম তাহলে কিন্তু সে পড়তো না। তো এখানে এক্সাম্পলও দুইটা দেওয়া আছে, আপনারা এক্সাম্পল দুটো একটু পড়ে নিন। হ্যাঁ, এই হচ্ছে হ্যাজার্ড এবং রিস্কের মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে। অ্যাক্সিডেন্টও আমি বলে দিলাম আপনাদেরকে, তিনটা একসাথে লিঙ্ক করে দিলে আপনাদের মাথায় থাকবে যে কোনটা হ্যাজার্ড, কোনটা রিস্ক, আর কোনটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। যখন কিনা আপনাদের এমসিকিউ গুলো আসে, এমসিকিউ গুলোর ক্ষেত্রে খেয়াল করবেন, যেমন এই যে পোটেনশিয়াল হার্ম, তার মানে হ্যাজার্ড, চান্স, দ্য চান্স অফ দ্যাট হার্ম, রিস্ক। আর ইয়ের ক্ষেত্রে কি, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি বললাম? হয়ে গেল অ্যাক্সিডেন্ট। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, যে ঘটনায় কোনো কন্ট্রোল নেই। আনপ্ল্যান্ড অপরিকল্পিত ঘটনা। মানে ওই কিওয়ার্ড গুলো মনে রাখবেন ম্যাম, আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোলড। ঠিক আছে, অর্থাৎ এই যে
আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোল, যেটা কিনা অপরিকল্পিত, ঠিকই আছে আপনি যেটা বলেছেন সেটাই, যে অপরিকল্পিত এবং যেটা কিনা কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখেন। এখন চলে যাব হচ্ছে আমাদের এটা, তার মানে সিভিএলএমটা কোথায় দেখি, আমি কিন্তু সিভিএলএমের সঙ্গে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, কারণ আদারওয়াইজ আপনারা এই স্লাইড গুলো দেখে হচ্ছে পরে মিলাতে পারবেন না। জি ম্যাম, এটাই ভালো হচ্ছে। হুম, এখন হচ্ছে আমাদের কি করা লাগবে খেয়াল করেন, ম্যানেজমেন্ট সিস্টেম, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে এলিমেন্টস গুলো আছে, উপাদান, সেগুলো কি আছে। এখানে প্রথমটা বলছে ডিফাইনিং দ্য ওএসএইচ স্ট্র্যাটেজি। আমাদেরকে কি করা লাগবে, আমাদের যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যে কৌশলগুলো আছে সেগুলোকে কি করা লাগবে, যখন কিনা আমরা চিন্তা করছি যে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে থাকা লাগবে, তার মানে প্রথমে আমাকে কৌশলগুলো কি ডিটেলসে কি ডিফাইন করা লাগবে না, যে কি কি কৌশলে হচ্ছে আমি এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যে কি বলে ইয়েটা নিব, মানে কাজগুলো যে আমার এখানে হবে, কিভাবে হচ্ছে সেফ ওয়ার্ক প্লেস করা যায় সেটার জন্য যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলোকে আমাকে কি করা লাগবে, প্রথম হচ্ছে ডিফাইন করা লাগবে। ঠিক আছে, যে কিভাবে হচ্ছে আমি নিব, ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। এটা করার পর আমাকে কি করা লাগবে, প্ল্যান করা লাগবে, পরিকল্পনা করা লাগবে, যে ওই স্ট্র্যাটেজিগুলো কিভাবে হচ্ছে করা যায়, কিভাবে হচ্ছে প্ল্যান করতে হবে, কোনটার পরে কোনটা করব, এভাবে হচ্ছে প্ল্যান করা লাগবে। প্ল্যান করার পরে অর্থাৎ পরিকল্পনা যখন করলাম তখন আমাকে কি করা লাগবে, ইমপ্লিমেন্ট করা লাগবে, অর্থাৎ বাস্তবায়ন করা লাগবে, যে এবার যে কৌশলগুলো আছে কোনটার পরে কোনটা, ওই যে প্রথমে আমি প্ল্যান করলাম না যে প্রথমে হচ্ছে এই কৌশলটাই কাজ করব, সেটাকে আগে ইমপ্লিমেন্ট করে ফেলেন। সেটাকে যখন বাস্তবায়ন করতে গেলাম তখন খেয়াল করতে হবে শুধু ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে ইমপ্লিমেন্ট প্লাস হচ্ছে অপারেশন, অর্থাৎ আমরা কি বাস্তবায়ন করছি কি, যে ওই যে একটা কৌশল যেটা থ্রুতে কি আমরা আমাদের অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করলাম যেন আমাদের ওয়ার্ক প্লেসে কোনো রকমের কোনো সমস্যা থাকলে সেটা যেন বের হয়ে আসে। তাহলে ওই বাস্তবায়ন করার পরে আমাদের কিন্তু দেখা লাগবে যে কাজটা তো করলাম, এখন চেক করা লাগবে হচ্ছে যে কোনো রকম সমস্যা আছে কিনা এখানে, এই কৌশলটা যে আমরা আমরা করলাম বা নিলাম এখানে চেক করা লাগবে যে ঠিক মতন কি কাজগুলো হয়েছে, আমি যে প্ল্যান অনুযায়ী কাজটা করতে চাচ্ছিলাম ওই কৌশলটাতে মানে কৌশলটাতে কি আমার ওয়ার্ক প্লেসটা কি সেফ হয়েছে। যদি ওইটা চেক করার পরে আমরা দেখি যে না এখানে আরো কিছু হচ্ছে কাজ করা লাগতো, এই স্টেপে আরো কিছু হচ্ছে আমাদের কারেক্টিভ অ্যাকশন নেওয়া দরকার ছিল, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলোতে গ্যাপ আছে, তো এখন হচ্ছে কি আমাকে ওই স্টেপগুলোতে কিভাবে কাজগুলো আর একটু ভালোভাবে করা যায় সেই অ্যাকশনটা আমাদেরকে তখন নেওয়া লাগবে। যেখানে ওই যে গ্যাপটা দেখলাম আমরা যে এই স্টেপে হচ্ছে কাজগুলো একটু আর একটু ভালোভাবে করা যেত কিন্তু আমরা করতে পারিনি, তার মানে সাথে সাথে অ্যাকশনটা নিয়ে ফেলতে হবে যে এখানে প্ল্যান অনুযায়ী তাহলে আমি কি কৌশল নিলে আমার কাজটার সমাধান হবে সেই জিনিসটা করব, কারেক্টিভ অ্যাকশন নিয়ে নিব। ঠিক আছে, যে আমি এই জায়গাতে নেক্সট টাইম হচ্ছে যে স্টেপগুলো দিলাম সেই স্টেপের ধরেন হচ্ছে আমি স্টেপ ওয়াইজ 5টা স্টেপ কাজটা করব, কিন্তু আমি 5টা স্টেপে কাজ করতে যাই আমি দেখলাম হচ্ছে 3 নাম্বার স্টেপে হচ্ছে বেশি ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে, তাহলে ওখানে আমি একটা কারেক্টিভ অ্যাকশন নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম, আমার কাজের সমাধান করে ফেললাম। এরপরে আমি কি করলাম, ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্টে যারা ছিল তাদেরকে বলবো যে এবার রিভিউ করো যে সব প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা। এবার প্ল্যান যখন কিনা আমি রিভিউ করতে গেলাম আমি দেখলাম এবার কিন্তু মোটামুটি কাজ আমার সমাধান হয়েছে, অর্থাৎ আমার ওয়ার্ক প্লেস মোটামুটি কিন্তু সেফ। যদি আমি এভাবে কাজগুলো করে থাকি এই কৌশলগুলো যদি নিতে পারি তাহলে আমার ওয়ার্ক প্লেসের এইসব জায়গাগুলোতে আর সমস্যা থাকবে না। তাহলে এই জিনিসটা আমাকে কি করা লাগবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা লাগবে, অর্থাৎ আমি যখন দেখলাম রিভিউ করে সব ঠিক আছে তার মানে প্রতিনিয়ত কি এবার আমাকে সেটাকে ইমপ্রুভ করা লাগবে, এক একদিন এক একটা কৌশল হচ্ছে অ্যাপ্লাই করব এবং সে অনুযায়ী আমার ওয়ার্ক প্লেস কিভাবে হচ্ছে সেফ রাখা যায় সেই ম্যানেজমেন্টটা আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। ঠিক আছে,
সো এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো। এলিমেন্টস এখানে 6টা এলিমেন্টস আছে, 6টা এলিমেন্টস একটু মনে রাখবেন। আচ্ছা, এখানে এবার আসেন হচ্ছে এই যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের ক্ষেত্রে কোন প্রসেসে হচ্ছে আমরা হ্যাজার্ডটাকে হচ্ছে, অর্থাৎ এটাকে বলে হচ্ছে হ্যাজার্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো কোন প্রসেসটাতে হচ্ছে আমরা আহ, যদি হচ্ছে কোনো জায়গায় হ্যাজার্ড দেখি তাহলে কিভাবে হচ্ছে সেটাকে আহ, কোন ওয়েতে হচ্ছে আমরা এই কাজগুলো সমাধান করব। তো প্রথমে যেটা করতে হবে আমাকে হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফাই করা লাগবে। দাঁড়ান, এটা স্লাইডে কোথায় আছে আগে একটু দেখে নিই, স্লাইডেরটা বুঝাই দিই। এই যে দেখেন এখানে occupational health and safety management system makes use of risk management to assess the risk associated with hazard। ওই যে হ্যাজার্ডটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, তো হ্যাজার্ড ম্যানেজ করতে গেলে কোন কোন জিনিসগুলো করতে হবে সেই জিনিসগুলো, অর্থাৎ 4টা ধাপে, সেই 4টা ধাপ এখন কি আমি একটা একটা করে আপনাকে বুঝিয়ে দিব। ম্যাডাম স্লাইডে কত পেজ? ও স্লাইড নাম্বার কত? 19 নাম্বার স্যার। আচ্ছা এখন আসলে হচ্ছে স্লাইড দেখে স্লাইড থেকে একই যা আছে ওখানে সিভিএলএম যা আছে তাই হচ্ছে এখানে রাখা। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি যখন এখান থেকে দেখাই। আচ্ছা, প্রথমে কি করা লাগবে, আমাকে হ্যাজার্ড আইডেন্টিফাই করা লাগবে। এখন হ্যাজার্ড আইডেন্টিফাই করব কি করে? হ্যাজার্ড আইডেন্টিফাই করতে গেলে আমাকে, ধরেন আমি হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অফিসার আমার ওয়ার্ক প্লেসের। এখন আমাকে হ্যাজার্ড আইডেন্টিফাই করতে গেলে কি কি করা লাগবে? প্রথমে সোর্সগুলো দেখা লাগবে। সেই সোর্সগুলো কি? সেই সোর্সগুলো হচ্ছে আমার ওয়ার্ক প্লেসে আমি আসার আগে যে পাস্ট যে ইনসিডেন্ট গুলো হয়েছে, যে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে সেগুলোকে খুঁজে বের করা লাগবে। যদি সেগুলো খুঁজে পাই তাহলে অটোমেটিক্যালি আমি বুঝতে পারবো যে ওইখান থেকে আমাকে শুরু করা লাগবে। এর আগে যেখানে সমস্যাগুলো হয়েছিল ওখানেই যদি হচ্ছে এখন আমি চেক করি যে সব ঠিক আছে কিনা, দেখবেন কিছু না কিছু জায়গায় বের হয়ে যাবে যেখানে কিনা রিস্ক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ওয়ে। সেকেন্ডটা কি আছে? ইনপুট বাই এমপ্লয়িজ। আমার ওয়ার্ক প্লেসে এত এমপ্লয়িজ, তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করি যে আপনাদের ধরেন হচ্ছে বিভিন্ন একটা ওয়ার্ক প্লেসে নিশ্চয়ই হচ্ছে বিভিন্ন বিভিন্ন হচ্ছে আপনার মানে অনেক অকুপেশনাল লোকজন থাকবে। ঠিক আছে, আমি যদি ট্রেনিং সেন্টারও ধরি তাহলে অনেক অকুপেশনাল লোকজন, তো অনেক অকুপেশনের ল্যাব আছে আলাদা আলাদা, সেখানে কাজ করছে, ল্যাব আছে বা ওয়ার্ক প্লেস আছে। বিভিন্ন এমন ভাবে সেট আপটা দেওয়া আছে যেখানে কিনা হচ্ছে এক এক অকুপেশনের এক একজন কাজ করছে। তাহলে আপনি হচ্ছেন যেহেতু ওখানকার সেফটি অফিসার, আপনি কি করলেন, ওই প্রত্যেকটা গ্রুপের বা প্রত্যেকটা অকুপেশনের এমপ্লয়িজ যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন আপনাদের এখানে কি কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ আপনারা কাজ করতে যে কোনো সমস্যা পান কিনা। তো যখন কিনা আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন দেখবেন কোনো না কোনো ভাবে সমস্যা পেয়ে যাবেন আপনি। ওই যে সোর্সটা যেটা কিনা সম্ভাবনা আছে মানে কোনোভাবে হ্যাজার্ড হওয়ার, আপনি পেয়ে যাবেন সেটা। আর কি হয়ে আছে দেখেন, এক্সামিনিং ওয়ার্ক প্লেস অর ওয়ার্ক এরিয়াস। আপনি যখন এই দুইটা থেকে কিছু পেলেন না, আপনি পুরো ওয়ার্ক প্লেস কি করবেন, এক্সামিন করবেন যে কোথায় কোথায় সমস্যা হতে পারে, থাকতে পারে। আর এরপরটা বলছে হচ্ছে যে রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশন ফর ইকুইপমেন্ট অ্যান্ড মেটেরিয়ালস। আপনাকে আরেকটা কাজ করা যেতে পারে, ওখানে আপনার ওয়ার্ক প্লেসের যত ইকুইপমেন্ট মেটেরিয়ালস আছে সেগুলোর ইনস্ট্রাকশন যেগুলো আছে না সেগুলোকে প্রতিনিয়ত রিভিউ করা, যে কিভাবে ওটাকে চালানো লাগে সেটাকে প্রতিনিয়ত রিভিউ করবেন আপনি। এরপরে কি আছে, এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ থিঙ্কিং সাচ অ্যাজ ব্রেন স্টর্মিং। এরপরে যদি আপনি তাও না পান, এরপর আপনি আপনার চিন্তাধারা দিয়ে আপনি চিন্তা করবেন যে কোথায় থাকতে পারে, কিভাবে কাজটা করতে পারি, কিভাবে কাজটা করলে হচ্ছে আমি হ্যাজার্ডের সোর্সটাকে বের করতে পারবো, সেটাকে ব্রেন স্টর্মিং বলে। ঠিক আছে, যে আপনি চিন্তা করে করে বের করছেন যে আমি এখান থেকে করলে, এভাবে করলে হয়তো বা আমার প্রবলেমের সলিউশনটা পাবো আমি। এরপরে কি আছে, অ্যাডভাইস ফ্রম লেজিসলেশন, স্ট্যান্ডার্ডস, চেকলিস্ট অর এক্সটার্নাল কনসালটেন্টস। আপনি তারপরেও যদি না পান তখন কি করবেন, যে
আইনের যারা কাজ করে, লেজিসলেশন, যারা কিনা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করছে, স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে, তাদের কাছ থেকে বিভিন্ন চেকলিস্ট হচ্ছে তৈরি করলেন। সেই চেকলিস্টের থ্রুতে কোনো কনসালটেন্টের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে হচ্ছে আপনি কাজটা কিভাবে করবেন, অর্থাৎ হ্যাজার্ডটাকে কিভাবে আইডেন্টিফাই করবেন, সেই বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে আপনি সেটার ওয়ে বের করতে পারেন। এভাবে যখন কিনা আপনি হ্যাজার্ড আইডেন্টিফাই করে ফেলবেন, এই এতগুলো অপশন থেকে আপনি কোনো না কোনোভাবে কোনো একটা ওয়েতে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার ওয়ার্ক প্লেসে এই জায়গাগুলোতে হ্যাজার্ড আছে। যখন আপনি আইডেন্টিফাই করে ফেললেন, তখন আপনার কি কাজ হবে, সেই আইডেন্টিফাই মানে যে হ্যাজার্ডটা আপনি দেখলেন যে আছে, সেটা অনুযায়ী আপনাকে কি করা লাগবে হচ্ছে এবার হচ্ছে অ্যাসেস করা লাগবে। মানে আপনি এখন দেখলেন যে এটার হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা কি রিস্ক না? তো ওই রিস্কটাকে কি করা লাগবে, আপনাকে এখন অ্যাসেস করা লাগবে। সেই রিস্কটাকে অ্যাসেস করতে গেলে আপনি কি করবেন, আপনি হচ্ছেন সবার আগে যেটা করবেন, রিস্ক ম্যাট্রিক্স যেটা আছে, রিস্ক ম্যাট্রিক্স কিন্তু একটা টুলস, এখানে গ্রিন করা লাইনটা একটু সবাই পড়বেন। A risk matrix serves well to define and classify likelihood and consequences of a risk. এই রিস্ক ম্যাট্রিক্সের থ্রুতে আমরা বুঝতে পারি আমাদের ওয়ার্ক প্লেসে কোথায় রিস্ক অর্থাৎ হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে। আমরা ওই সম্ভাবনা যে হতে পারে সেটার কিন্তু এই মানে এই রিস্ক ম্যাট্রিক্সের থ্রুতে কিন্তু আমরা পরিমাপ করতে পারি এবং সেভাবে কিন্তু বুঝতে পারি যে রিস্ক ম্যাট্রিক্স কিন্তু একটা টুল, যে টুলটা ইউজ করে হচ্ছে কি আমাদের ওয়ার্ক প্লেসে কোথায় সেই সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে আমরা বের করতে পারি, যেখানে রিস্ক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এখানে দেখেন যে বলছে এ রিস্ক ম্যাট্রিক্স মেক্স ইউজ টু ডেসক্রিপ্টরস টু ডিফাইন লেভেলস অফ বোথ লাইকলিহুড ফ্রম almost certain to rare and consequences from insignificant to ক্যাটাস্ট্রফিক। আচ্ছা, এখানে এই বিষয়টা হচ্ছে যে যখন কিনা আমরা রিস্ক ম্যাট্রিক্সের থ্রুতে ডিফাইন করব না, যে খুঁজে পাবো না যে রিস্ক আছে, তখন রিস্কটা কোন লেভেলে আছে, যেটা কিনা আপনারা আমি যখন কিনা আপনাদের প্রথম যে এভিডেন্সটা হবে সেটা হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্টটা আছে, ওই রিপোর্টের মধ্যে লেভেলগুলো দেয়া আছে। কিভাবে লেভেলগুলো দেয়া আছে, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের থ্রুতে আপনি যখন কিনা রিস্ক লেভেল দেখলেন, তখন সেই রিস্কটা কোন লেভেলে আছে, সেই রিস্কটা কি সেই রিস্কটা কি হাই, মিডিয়াম নাকি লোতে আছে, সেটাকে আপনাকে মেজার করতে হবে। সেটা যখন আপনি মেজার করলেন, তখন কি আপনি যদি হাই দেখেন তার মানে কি মৃত্যুর ঝুঁকি আছে ওখানে, তাহলে কাউকে ওই ওয়ার্ক প্লেসটা তখন তাকে বন্ধ করে দিতে হবে যতক্ষণ না ওইটাকে মানে ওই যে সমস্যা দেখলেন যে যেখানে কিনা হচ্ছে অনেক বড় একটা মৃত্যুর ঝুঁকি আছে, হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে, যেখানে মৃত্যুর একটা ঝুঁকি আছে, হাই রিস্ক, তার মানে এখানে কেউ এখন কাজ করবে না। যখন কিনা আপনি দেখলেন মিডিয়াম, তার মানে মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু কি সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে, সেজন্য কি কাউকে হচ্ছে আপনি ওই ওয়ার্ক প্লেসে কাজ করতে দিবেন না। যখন লোতে থাকবে তার মানে ওটা কিন্তু সমাধান করা সম্ভব আগামী 2-3 দিনের মধ্যে, তাহলে 2-3 দিনের মধ্যে দেখা গেল হচ্ছে আপনি সেটা সলিউশন করে তারপরে হচ্ছে যারা কাজ করছিল ওখানে তারা কাজ করতে পারবে। ঠিক আছে, এখন এই জিনিসটা অ্যাসেস করতে হবে, অর্থাৎ আমাদেরকে খেয়াল করতে হবে যেখানে কিনা হচ্ছে আমাদের রিস্ক আছে, তাহলে সেটাকে কিভাবে মূল্যায়ন করা যায়, সেটা লেভেল কোনটা হবে। এভাবে যখন আমরা মূল্যায়ন করব, তখন হচ্ছে আমাদের মূল্যায়নের কাজটা শেষ হয়ে গেল, আমরা বুঝলাম যে আমাদের রিস্কের লেভেল কোথায় আছে, কতটুকু আছে। এইটা মূল্যায়ন করার পরের কাজ হচ্ছে আমাদের, আমি যখন দেখলাম রিস্ক এখন আছে, তার মানে আমাকে অ্যাকশন নেওয়া লাগবে। সেই অ্যাকশনটা আমি কি নিতে পারি, যখন আমি দেখছি যে রিস্ক আছে তার মানে আমাকে অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা হচ্ছে এই যে যতগুলো এখানে 3, 6, 7টা অ্যাকশন আছে, খেয়াল করেন। প্রথম যে অ্যাকশনটা হতে পারে, আমাকে কি করা লাগবে, ওই রিস্কটাকে এলিমিনেট করা লাগবে। আমি একটু আগে বললাম না, হাই যদি হয়, ওখানে রিস্ক হওয়ার যখন এতই সম্ভাবনা, তার মানে আপনাকে কি করা লাগবে, ওখান থেকে ওই রিস্ক সরিয়ে দিতে হবে। তার মানে আপনি ওই ওয়ার্ক প্লেস ওই জায়গাটা পুরাপুরি সিল করে দেন যে ওখানে কেউ যাবে না যতক্ষণ পর্যন্ত না এখানকার মানে ওয়ার্ক প্লেসের এই জায়গাটাতে সবকিছু ঠিক না হবে। যে ঝুঁকিগুলো আছে এগুলো যতক্ষণ না যাবে, ওই ওয়ার্ক প্লেস যতক্ষণ না সেফ হবে, ততক্ষণ পর্যন্ত এই এরিয়াটুকুতে কেউ কাজ করবে না, কেউ যাবে না ওখানে।
এটাকে বলা হচ্ছে এলিমিনেট করা। নেক্সটটা হচ্ছে পরের অ্যাকশন কি হতে পারে, যখন আপনি দেখলেন যে রিপ্লেস করা যেতে পারে। কিভাবে রিপ্লেস করা যেতে পারে? ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি ওই যে সিঁড়ির যে এক্সাম্পলটা দিলাম না আমি, যে সিঁড়িতে দেখলেন না যে রিস্ক আছে, ঠিক আছে? তো আপনি রিস্কটা আছে, তাহলে এখন কি করবেন? আপনি যদি এখন ওখান থেকে ইনফর্ম করতে যান, কেউ তো সাথে সাথে সিঁড়ি দিয়ে নামতে যাবে, নামতে যেয়ে তো একটা হ্যাজার্ড হতে পারে। তার মানে আপনি রিপ্লেস করে দিতে পারেন। সেই রিপ্লেসটা কি? সিঁড়িটা অফ করে দেন, সিঁড়ির জায়গাটা অফ করে দিয়ে ওই যে লিফট আছে, লিফট আজকে ইউজ করবে সবাই। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, ম্যাডাম কেন লিফট থাকলে সিঁড়ি ইউজ করবে? অনেক অফিসে দেখেন না যে ওয়ার্কাররা হচ্ছে স্টেয়ার্স দিয়ে অত সিঁড়ি দিয়ে নামবে, লিফটটা দেখা গেল হচ্ছে সিনিয়রদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি আজকের জন্য যখন কিনা স্টেয়ার্সে সিঁড়ির দিকটাতে সমস্যা আছে, তার মানে ওই জায়গাটা বন্ধ করে দেন, আজকে লিফট ইউজ করবে সবাই। তাহলে কি রিপ্লেস হয়ে গেল কিন্তু আমার, ঠিক আছে? সমস্যার সমাধান করে ফেললাম আমি, একটা বন্ধ করে আর একটা অন করে দিলাম, অর্থাৎ সিঁড়িটাকে অফ করে লিফট অন করে দিলাম, যে লিফটে সবাই চলাফেরা করেন। এর পরের অ্যাকশন কি হতে পারে? আমাকে মডিফাই করা লাগতে পারে। সেই মডিফাইটা কি করা লাগতে পারে? ধরেন আমি এখন যেটা করতে পারি, আমার যদি সিঁড়ি একমাত্র অপশন, তাহলে আমাকে জিনিসটা এরকম করতে হতে পারে যে একটা কাজ করি, এখানে সিঁড়ি পর্যন্ত 2 জন বা 3 জন হচ্ছে কেউ দাঁড়িয়ে থাকবে। একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, ওকে। সেটা হচ্ছে যে যখন কিনা আমরা দেখলাম যে একটাই তো সিঁড়ি, তাহলে এখন আমাকে কি করা লাগবে? 2-3 জনের হেল্প নেওয়া লাগবে। কি হেল্প নেওয়া লাগবে? আমি যেটা করতে পারি যে প্রত্যেকটা সিঁড়িতে একজনকে দাঁড় করিয়ে দিব। ওই যে যেহেতু রিস্ক আছে, ঠিক আছে, কিন্তু সিঁড়ি তো ইউজ করাই লাগবে। আমার ওয়ার্কার নামবে কি করে? আজকে তো অ্যাটলিস্ট সিঁড়ি ইউজ করা লাগবে। তার মানে আপনি 2-3 জনকে ওই জায়গাটাতে দাঁড় করিয়ে রাখেন, তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিবে যে সাইড করে আস্তে আস্তে সবাই সিঁড়ি দিয়ে লাইন ধরে যাবে। এভাবে করে হচ্ছে আমরা মডিফাই করতে পারি। এরপরে কি আছে, যেটা কিনা হচ্ছে আইসোলেট করা। অ্যাকশন দ্যাট আইসোলেট দ্য হ্যাজার্ড ফ্রম দ্য পিপল। কিভাবে আইসোলেট করা? মানে হচ্ছে ধরেন আমার ঝুঁকির পরিমাণ এত বেশি হতে পারে, এখন ওই যে সিঁড়িটা দেখা গেল ওই সিঁড়ি দিয়ে সবাই আজকে কেউ নামতে পারবে না যতক্ষণ না ওটা ঠিক করা হবে। তাহলে আইসোলেট করতে গেলে আমাকে কি করা লাগবে? সবাই উপরেই থাকবে, কেউ আজকে সিঁড়ি নামবে না। দরকার হলে যদি এমন হয় যে বাসায়ও তারা যাবে না, তাহলে বাসায় দরকার হলে তারা যাবে না। কারণ হচ্ছে ওনারা যখন কিনা সিঁড়ি দিয়ে নামবে তখনই তো বিপদটা হবে। এখন আমি যতক্ষণ না এটার সলিউশন করব, তখন দেখা গেল আমাকে যে মানে করণীয়টা যে তাদেরকে বলা লাগবে হচ্ছে যেখানে আছে তারা সবাই সেখানেই থাকবে। এটাকে বলা হচ্ছে আইসোলেট করা। ফর এক্সাম্পল যখন কিনা আমরা ওই যে কোভিডের সময় আমাদেরকে যখন দেখছে যে কোনোভাবে হচ্ছে এগুলোকে ঠিক করা যাচ্ছে না, ঠিক আছে, তখন কি আমাদের আইসোলেট করে রাখতো না? যাদের কিনা কোভিড অ্যাটাক করতো তাদের কিন্তু রুমের মধ্যে কি একমাত্র তারাই রুমে আলাদা থাকতো, কারণ তাদের থ্রুতে যেন বাকিরা যেন কোনোভাবে এফেক্টেড না হয়, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে আইসোলেট করা। এরপর কি বলছে যে অ্যাকশন দ্যাট ইউজ ইঞ্জিনিয়ারিং সলিউশনস সাচ অ্যাজ আ নিউ মেশিনারি অর প্ল্যান্ট। এখন আপনি সাথে সাথে যেটা করলেন যে ওই যে সলিউশনটা বের করলেন, যে অ্যাটলিস্ট 2-3 ঘন্টার জন্য অপেক্ষা করেন, লোক নিয়ে আসলেন, লোক নিয়ে হচ্ছে আগেই হচ্ছে সলিউশন করলেন হচ্ছে যে এখানে সিঁড়ির এই জায়গাগুলোতে আগে হচ্ছে রেলিং এর জায়গা ঠিক মতন ঠিক করা হোক, সেভ করা হোক। তাহলে ওই সময়টা নিলেন, নিয়ে হচ্ছে তারা উপরে অর্থাৎ ওয়ার্কাররা কাজ করছে, নিচে হচ্ছে সাথে সাথে আপনি লোক নিয়ে আসলেন এবং তারা কাজ শুরু করে দিল। এটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সলিউশন।
অ্যাকশন দ্যাট ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে এখানে বোঝাচ্ছে যে যদি কোনো নতুন প্রসিজিওর থাকে, ঠিক আছে, সেটাও এখানে কিন্তু আমরা নিতে পারি। লাইক তখন দেখা গেল হচ্ছে যে অ্যাডমিনে যারা আছে তারা হয়তো বা জিনিসটাকে অ্যানাউন্স করে দিল যে উপর থেকে যারা যাবেন, ঠিক আছে, মানে যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে সাবধানে যাওয়া যাওয়া লাগবে, ঠিক আছে, বা আমাদের আরেকটা নতুন রাস্তা আছে, বা আরেকটা ধরেন অনেক সময় দেবেন না যে সিঁড়ি কিন্তু একটা অনেক বড় অফিসে কিন্তু দুইটা সিঁড়ির অপশন থাকে, স্টেয়ার্স কিন্তু দুইটা থাকে বা লিফটের কোন একটা অপশন থাকে। তো তাদেরকে কিন্তু অ্যাডমিনের থেকে তখন সেটা বলে দিল, ওইটাকে ওপেন করে দেওয়া হলো যে আরেকটা যে সিঁড়ির নামার একটা ইয়ে আছে ওইটা, তখন তাদেরকে বলা হলো যে আপনারা এই দিক থেকে নামেন, একটা নতুন প্রসেস আর প্রসিজিওর তাদেরকে দেখিয়ে দেওয়া হলো যে এখান থেকে নামেন, আজকের জন্য এই পথটা আপনারা ইউজ করবেন, ওই দিক থেকে কেউ যাবেন না। তখন হচ্ছে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলে। আর দ্য লাস্ট ওয়ান যেটা হচ্ছে কিনা পিপিই, যদি এরকম হয় একান্তই যে রিস্কের সম্ভাবনা খুব কম, ওই জায়গাটা দিয়ে ওই যে সবাই যাবে ঠিকই, কিন্তু সবাই পিপিই পরে নিল, ঠিক আছে, পিপিইটা পরে নিল। সাপোজ যদি এরকম হয় যে যখন পিপিই পরে নিচ্ছে তার মানে হচ্ছে কি অ্যাটলিস্ট সম্ভাবনাটা কম আছে, আস্তে আস্তে যাবে। কিন্তু সাপোজ যদি এরকম হয় যে হঠাৎ করে পড়েও গেল, তাহলে অ্যাটলিস্ট যেন সে বেশি একটা ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে, সেই জন্য হচ্ছে কি পিপিই ওয়্যার করে হয়তো বা তাদেরকে আসা যাওয়া। পিপির ক্ষেত্রে কিন্তু আমি বলতে চাচ্ছি ধরেন হচ্ছে যে হেলমেট টেলমেট যেগুলো থাকে, যে যখন কিনা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হয় যাদের গুলো থাকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি তারা একটু চলাফেরা করতে গেলে আস্তে আস্তে গেল, সো দ্যাট পিপি থাকলে অ্যাটলিস্ট যদি এরকম কোনো হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে তারা কিন্তু সেফ থাকবে, ঠিক আছে। যদি পিপির দ্বারা সম্ভাবনা থাকে যে ওটাকে সমাধান করা যাবে তাহলে কোনো সমস্যা নেই। যেমন যখন কিনা আমাদের কোভিড ছিল প্রথম দিকে না, শেষের দিকে আমরা কাজ শুরু করলাম না, কতদিনের বাসায় ছিলাম, তখন কি আমাদেরকে মাস্ট বি পরাই লাগতো। অর্থাৎ মাস্কটা পরে যখন আমরা যাচ্ছি তখন কি কিছুটা হলেও তো কমেছে রিস্কটা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রিস্ক যখন ফাইন্ড আউট করতে পারবো, সেটা হাই হোক, মিডিয়াম হোক, লো হোক, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকশনগুলো কি হতে পারে সেই অনুযায়ী আমরা অ্যাকশনটা নিয়ে নেব। এরপরে অ্যাকশন নেওয়ার পরে যখন কিনা সে অনুযায়ী কাজ হয়ে গেল, এবার কি করা লাগবে, আমাকে প্রতিনিয়ত কিন্তু মনিটরিং করা লাগবে যে জায়গায় যে সমস্যাটা ছিল ওই সমস্যাটাকে ঠিক মতন সমাধান হয়েছে কিনা। আবার যেন এমন না হয় যে এখনই সব ঠিক করা হলো, দেখা গেলো ওই সিঁড়ির যে রেলিং এর জায়গাটা ওটা ঠিক করা হলো কিন্তু ওখানে কোনো না কোনো আরেকটা সম্ভাবনা ছিল, ওইটা আবার খেয়াল করি না আমরা। অর্থাৎ এটাও কিন্তু মনিটর করা লাগবে যে একদম এটা কি পুরোপুরি ভাবে ঠিক হয়েছে কিনা, ওখানে কি সবাই এখন যাওয়ার জন্য এই সিঁড়িঘরটা কি সেফ কিনা সবার জন্য চলাফেরা করার জন্য, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা এই রিস্কটাকে কন্ট্রোল করে থাকি। যখন কিনা একটা সম্ভাবনা দেখি তখন এই 4টা স্টেজে হচ্ছে আমরা কাজটা করে থাকি, এই যেটা, ঠিক আছে। এবার দেখি নেক্সটে কি আছে। ওকে, কন্ট্রোল রিস্কটা কিন্তু এতক্ষণ যেটা পড়লাম এটার সঙ্গেই লিঙ্ক করা। ওই যে রিস্কটাকে কন্ট্রোল করার জন্য কি, যদি এখানে টপ টু বটমে যায় তাহলে প্রথমে কি এলিমিনেট করলাম, সাবস্টিটিউশন মানেই হচ্ছে এখানে ওই যে দাঁড়ান কোনটা ছিল যেন সাবস্টিটিউশনটা, তাহলে এখানে দেখে নিই। সাবস্টিটিউশন মানে যে রিপ্লেস করে দিলাম একটার সঙ্গে। এরপরে হচ্ছে মডিফাই করলাম, সেটা কোনটা, এই যে আইসোলেশন একটা আছে, ঠিক আছে। ওই যে আইসোলেশন পড়লাম আমরা, যে এলিমিনেট করব, সাবস্টিটিউশন করব, দেন হচ্ছে আইসোলেট করব, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন অ্যান্ড পিপিই। আবার এটা হচ্ছে টপ টু বটম গেল। এখন বটম টু টপ কি, প্রথমে যদি হয় যে আমার যে রিস্কটা আছে সেটা যদি পিপিই পরে সমাধান হয়ে যায় তাহলে পিপিই পরে সেটা সমাধান করে ফেলবো। এরপরে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করলে সেটা সমাধান হয় তাহলে সেটা করব। যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারকে ডেকে হচ্ছে সেটা সমাধান করা যেতে পারে এরকম কোনো কন্ট্রোলের বিষয় আছে তাহলে সেটা করে ফেলবো, না হলে পুরোপুরি আইসোলেট করে দিব, ওই সমস্যার জন্য আলাদা করে রাখা লাগবে। আদারওয়াইজ সাবস্টিটিউশন কিভাবে হচ্ছে অল্টারনেটিভ কোনো একটা ওয়ে খুঁজে সেই রিস্কটাকে মিটিগেট করা যায় সেটা করব। আর প্রথমটা হচ্ছে যে এলিমিনেট করে ফেলা, একদমই সোজাসুজি হচ্ছে
সেটাকে দূর করা। সেই দূর করাটা কি আমি বলেছিলাম যে ওই যে এলিমিনেট করা মানে হচ্ছে ওই এরিয়া সবার জন্য সিল করে দেওয়া হলো, কেউ এখানে যাওয়া আসা করতে পারবে না। এভাবে হচ্ছে আমরা রিস্কটাকে কন্ট্রোল করে থাকি। ক্লিয়ার সবাই? এখানে রিস্কের ক্ষেত্রে এই যে কিভাবে এলিমিনেট হচ্ছে, রিমুভ দ্য রিস্ক, সাবস্টিটিউট মানে সাবস্টিটিউট দ্য হ্যাজার্ড, কিভাবে আইসোলেশন মানে হচ্ছে সেপারেট করা, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে, এটা একটু আপনারা সবাই দেখে নেবেন, ঠিক আছে, এই জায়গাগুলো। ওকে, এবার আসেন, এবার আসবেন হচ্ছে এগুলো সব ডিটেলস দেওয়া আছে যেগুলো এতক্ষণ পড়লাম। আমরা এখন প্রথম দিকে চলে যাব। আমার এগুলো কেন মডিউলের প্রথম দিকে রাখা জানেন, এটা লিঙ্ক করে রাখা, কারণ আমি প্রথমে হচ্ছে যখন কিনা ওয়ার্ক প্লেসে আমরা জয়েন করি তখন যে টপিকগুলো সবার আগে দরকার সেইভাবে রাখা, ঠিক আছে। সো যেমন হচ্ছে এটা ধরেন হচ্ছে প্রথমে যখন আমরা জয়েন করি আগে ওএসএইচ গুলো বোঝা লাগবে না, ওএসএইচ কি, তারপরে হচ্ছে আপনাদের ওএসএইচ ল কি বলে আমাদের, সে ল অনুযায়ী হচ্ছে ওয়ার্ক প্লেসে যারা আছে তারা তারা কারা, সো আমাদের রেসপন্সিবল পার্সন কারা থাকবে, ওএসএইচ এর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অফিসার কারা থাকবে, ঠিক আছে, তারা কে কে হতে পারে, কোনো হেলথ অ্যান্ড সেফটি রিপ্রেজেন্টেটিভ হতে পারে, এগুলো কিন্তু পজিশন সব, ঠিক আছে, কোনো সুপারভাইজার হতে পারে, সেফটি অফিসার হতে পারে, হেলথ অ্যান্ড সেফটি কমিটি হতে পারে, যারা কিনা কি আমাদের এই সেফটি বিষয়গুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে ওয়ার্ক প্লেস আমাদেরকে অর্থাৎ ওয়ার্কারদেরকে অবগত করবে, তাদেরকে জানাবে, না জানালে বাকিরা জানবে কি করে, ঠিক আছে। তো এই অনুযায়ী হচ্ছে এখানে আপনাদের প্রত্যেকে কে কোনটা তার রোল কি এখানে দেয়া আছে, এটা একটু আপনারা পড়বেন জাস্ট জানার জন্য। হ্যাঁ, এখন আসেন হচ্ছে এগুলো হয়ে গেছে, এখন হচ্ছে আপনাদের এগুলো ডান, এই যে রাইট নাও হচ্ছে আমরা এখন দেখব ওয়ার্ক প্লেসে সেফটি রুলস এর বিষয়গুলো, এগুলো একটার সঙ্গে একটা লিঙ্ক করে। তার আগে আমি ট্রেনিং এর বিষয়টা বুঝাবো, এখন দেখি ট্রেনিং কোথায় আছে। আচ্ছা, আগে সেফটি রোলটা একটু দেখিয়ে ফেলি, তারপরে হচ্ছে আপনাদের এই ট্রেনিং এর বিষয়গুলো দেখি। হ্যাঁ, তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কোথায় আছে, যেটা আমি এখন দেখাচ্ছি। এই যে সেফটি রুলস, যেটা একটা ওয়ার্ক প্লেসে যখন কিনা আমরা কাজ করব তখন আমাদের মালিক পক্ষের রোল কি সেটা আগে দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এটা কোথায় পাবেন আগে সেটা দেখে নিই। এই যে জাস্ট এটার নিচে সেফটি রুলস, এমপ্লয়ারদের রোল, মালিক পক্ষের রোল কি এখানে সব দেওয়া আছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা বলে দিচ্ছি। এমপ্লয়ারদের প্রথম রোলটা মানে রোলের প্রথম জিনিসটা, প্রথম যে ইয়েটা সেটা কি হবে দেখেন, স্ট্যাবলিশ আ হেলথ অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড প্রোগ্রাম। তারা কি ওয়ার্ক প্লেস অনুযায়ী অবশ্যই পলিসি আলাদা হবে, রাইট, সেই পলিসিগুলো তারা তৈরি করবে এবং সেই পলিসিগুলো শুধু তৈরি করলে হবে না, কোনো একটা প্রোগ্রাম রাখা লাগবে, যে প্রোগ্রামে কি ওয়ার্ক প্লেসে যারা কাজ করছে তাদের সবাইকে কি সেগুলো জানানো লাগবে। আল্লাহ, আমি তখন কি করলাম, আপনাদের রেকর্ডিংটা এখান থেকে কিভাবে যেন অফ ছিল, তো আমার কথা কিছু শোনা যায় না। আগে আগে হচ্ছিল, এখন নাই। আগে হচ্ছিল তো এটা হলো কি করে, আমি তো নিজেও খেয়াল করি নাই, আপনি একটু খেয়াল করলেন, নেক্সট টাইম আমাকে একটু বলুন তো কতটুকু হয়েছে, তাও তুমি জানি না। আচ্ছা হোক, এখন দেখি। নাই, এখন হচ্ছে। এখন তো ইয়ে করে দিলাম স্যার, তখন তো খেয়ালই করিনি আমি। আচ্ছা, এমপ্লয়ার্স রোল, এমপ্লয়ার্সদের রোলের মধ্যে প্রথমটা যেটা বললাম যে স্ট্যাবলিশ করা লাগবে হচ্ছে আমাদের পলিসিগুলা। আগে পলিসিগুলো আমরা তৈরি করব এবং সেই পলিসি তৈরি করার পরই হচ্ছে আমাদের কি করা লাগবে, সে তৈরি করা পলিসিগুলো প্রোগ্রামের থ্রুতে সবাইকে জানানো লাগবে ওয়ার্কপ্লেসে যারা আছে। তারপরে কি করা লাগবে,
প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং। সেই ট্রেনিং অনুযায়ী সরি হ্যাঁ মানে প্রোগ্রামের থ্রুতে যে জানাবো, তাহলে এখানে যদি কারো কারো ট্রেনিং এর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে রিকোয়ার্ড ট্রেনিং, অর্থাৎ 2 ধরনের ট্রেনিং আছে, ওটা আমরা পরে দেখবো। সো ওই ট্রেনিং অনুযায়ী হচ্ছে কি তাদেরকে এই পলিসি সম্পর্কে জানিয়ে তাদেরকে ওয়ার্ক প্লেসে তারপরে হচ্ছে কাজে ইনভলভ হতে বলা লাগবে। ঠিক আছে, এরপরে কি বলছে যে প্রোভাইড দ্য ইনফরমেশন, ইনস্ট্রাকশনস অ্যান্ড সুপারভিশন ইউ নিড টু ডু ইউর জব সেফলি। প্রত্যেকটা অকুপেশন ওয়াইজ কিন্তু তাদের সেফটি ইস্যুস গুলো, সেফটির যে বিষয়গুলো সেই ইনফরমেশন গুলো আলাদা হবে, ইনস্ট্রাকশন আলাদা হবে। তাদের সুপারভাইজার তাদেরকে সুপারভাইজ যে করবে কিভাবে কোন জায়গাগুলোতে হচ্ছে তারা কাজ করবে, তখন যে সুপারভিশন করবে, এই প্রত্যেকটা জিনিস কি তাদেরকে আগে বুঝাই দেওয়া লাগবে যে কিভাবে তারা কাজ করতে গেলে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবে, এবং প্রতিনিয়ত কি সুপারভাইজারের কাজ হবে যেন তারা ঠিকমতো কাজগুলো করছে কিনা সেটাও দেখা। এরপরে মেক শিওর ইউ হ্যাভ নেসেসারি সেফটি ইকুইপমেন্ট। অবশ্যই কিন্তু এমপ্লয়ার্সদের কাজ থাকবে সবার জন্য। ওয়ার্ক প্লেসে যদি কথার কথা 1000 লোক থাকে, 1000 জনের জন্য 1000টা ইকুইপমেন্ট থাকবে, সেফটি ইকুইপমেন্ট। যদি না থাকে তাহলে তারা ওয়ার্ক প্লেসে কাজ করবে না। কারণ প্রয়োজন কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্যই সেফটির যে বিষয়গুলো। এখন যদি হচ্ছে আপনারা ঠিক মতন ওয়ার্ক প্লেসের ইনফরমেশন গুলো যেগুলো আছে, ইনস্ট্রাকশন যেগুলো আছে, এগুলো যদি হচ্ছে ঠিক মতন হচ্ছে না জানাতে পারেন, তাহলে কি তারা সেই অনুযায়ী কাজ করতে পারবে না, অর্থাৎ ওয়ার্কাররা কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারবে না। আবার অনেক সময় যেটা হয় যে ইনফরমেশন ইনস্ট্রাকশন সব আমরা ঠিকমতো দিয়ে দিলাম, কিন্তু এরা কিন্তু ফলো করে না কেউ, অর্থাৎ ওয়ার্কাররা। তার মানে হচ্ছে তখন কিন্তু সুপারভাইজারদের কাজ হবে যে প্রতিনিয়ত সেগুলো যেন ফলো করে। আচ্ছা, আমি না ছিলাম মনে হয় ইয়েতে না সেফটি ইকুইপমেন্টে ছিলাম, উপরটা এবার চলে গেছি। আচ্ছা, যেটা হচ্ছে যে সেফটি ইকুইপমেন্টের বিষয়টা, যেটা যে যতজন থাকবে ওয়ার্ক প্লেসে তাদের সে অনুযায়ী যে কয়েকজন থাকবে ওয়ার্ক প্লেসে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এক একটা সেট থাকবে হচ্ছে ওই পিপিইর। অর্থাৎ যদি আপনার পিপিইর মধ্যে যাদের থাকবে হচ্ছে গগলস যাদের আছে, অ্যাপ্রন যাদের আছে, সেফটি বুট যেটা আছে, মাস্ক যেটা আছে, গ্লাভস যেটা আছে, এগুলো যেন এক একজনের জন্য এক এক সেট করে থাকবে। ওখানে যদি 1000 জন থাকে তাহলে ওই 1000 জনের জন্য 1000টা সেট থাকবে। প্রত্যেকে যার যার সেট বুঝে নিবে এবং সে অনুযায়ী কিভাবে হচ্ছে পিপিই গুলো রাখা লাগে সেরকম একটা স্পেসিফিক জায়গা থাকবে যেগুলো কিনা তারা তাদেরটা গুছিয়ে রাখবে। ঠিক আছে, এটা অবশ্যই কার কাজ হবে? আমাদের যে সুপারভাইজার আছে সে সুপারভাইজারের কাজ হবে এটা এনশিওর করা। এরপরে হচ্ছে প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ডস ইন দ্য ওয়ার্ক প্লেস। যদি ওই যে ওয়ার্ক প্লেসে কোনো হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি অবশ্যই ওয়ার্কারদেরকে জানিয়ে রাখতে হবে। মানে সম্ভাবনা কেন থাকে? ধরেন হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে কোনো একটা মেশিন নষ্ট আছে, তো তাদেরকে অ্যাটলিস্ট ইনফর্ম করা লাগবে যে ওই মেশিনের ধারে কাছে আপনারা কেউ যাবেন না বা ওটা ইউজ করবেন না, কারণ আপনাদের ওটা ইউজ করলে কোনো রকম বিপদ হতে পারে। বাকি যেগুলো আছে সেগুলো ইউজ করেন। তো এই ইনফরমেশন যেন আমরা দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মালিক পক্ষ যারা থাকবে তাদের রোল। ক্লিয়ার বিষয়গুলো সবাই? সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি ম্যাডাম। ওকে, যদি বুঝতে পারি তাহলে এবার হচ্ছে এমপ্লয়ার্সদের রোল চিন্তা করি আগে। তাদের রোলের মধ্যে আরো যে বিষয়টা আছে, ওই যে আমি বললাম যে তারা যে পলিসিগুলো তৈরি করেছে সেই পলিসিগুলো এমন জায়গায় হচ্ছে রাখা লাগবে, অর্থাৎ যে এমন জায়গায় লিখে রাখা লাগবে যেখানে কি এমপ্লয়িরা যখন কিনা সকালবেলা কাজে ঢুকে সবাই যেন ওগুলো লেখা দেখতে পারে, সো দ্যাট কি সকালবেলা দেখলো, দেখে হচ্ছে ওয়ার্ক প্লেসে কাজ করতে গেল। ঠিক আছে, এই জন্য কি করতে হবে? এখানে দেখেন যে বলে দিচ্ছে ল গুলো আমাদের কি আছে। সে 2টা ল আছে। প্রথমটা হচ্ছে দ্য হেলথ অ্যান্ড সেফটি পলিসি, আর সেকেন্ডটা হচ্ছে দ্য অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাক্ট। তাহলে এইগুলোর মধ্যে যে যে বিষয়গুলো হচ্ছে আপনারা রেখেছেন সেগুলো সবাই হচ্ছে কি আপনারা ওয়ার্ক প্লেসে একদম এন্ট্রান্সে রাখবেন, সো দ্যাট যেন এমপ্লয়িরা যখন কিনা সকালবেলা আসবে সেটা তারা দেখবে এবং কি
ওইটা যেন হচ্ছে ওয়ার্ক প্লেসে কাজের সময় তারা মেনে চলে। ঠিক আছে? এরপরে সুপারভাইজারদের রেসপন্সিবিলিটি কি আছে? সুপারভাইজারদের এবার হচ্ছে সুপারভাইজারদের রেসপন্সিবিলিটি। মালিক পক্ষ তো গেল, এখন সুপারভাইজারদের কাজ দেখেন। সুপারভাইজারদের রেসপন্সিবিলিটি হচ্ছে মেক শিওর করা যে সবাই যেন কোম্পানি সেই কোম্পানির যে সেফটি রুলস আছে সেগুলো যেন ফলো করে। এরপরে কি তাদেরকে বলতে হবে যে তাদের জবের ক্ষেত্রে যদি কোনো হ্যাজার্ড থাকে, কোনো ডেঞ্জার কোনো বিষয় থাকে, সেটা যেন অবশ্যই জানানো হয়। ওই যে আমি বললাম যে ওয়ার্ক প্লেসে যদি কোনো মেশিন নষ্ট থাকে তাহলে কি সুপারভাইজার বলে দিবে যে এই মেশিনটা ইউজ করা বাদ দিয়ে অন্যগুলো ইউজ করেন আপনারা, এটার পাশে কেউ আসবেন না। ঠিক আছে? এটা জানিয়ে দেওয়া লাগবে। দেন হচ্ছে মেক শিওর ইউ ইউজ সেফটি ইকুইপমেন্ট প্রপারলি। আপনাকে মেক শিওর করা লাগবে যে সবাই কি পিপি পড়ছে কিনা, অর্থাৎ আপনার আন্ডারে যারা কাজ করছে সবাই কি পিপি নিয়েছে কিনা, সবাই কি প্রপারলি পিপি পরে কাজ করছে কিনা, এটা হচ্ছে আমাদের সুপারভাইজারদের কাজ ঠিক মতন চেক করা। ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে বেসিক কাজগুলো। সুপারভাইজারদের কিন্তু আরো ডিটেলস, একজন ভালো সুপারভাইজার যে হবে তার আরো কিছু কাজ আছে, আরো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কি দেখেন? আচ্ছা আমি সিভিল থেকে খুঁজে দিই না, পরপরই আছে আই গেস। এই যে যে পরেই আছে। হ্যাঁ, যদি কোনোটা না পান আই থিঙ্ক এই ট্রেনিং এর বিষয়টা আমি পরে বলছি। না পেলে আমাকে তখন বলেন, কারণ স্লাইডে লিঙ্ক করে আছে তো কোনোটা মিস হয়ে যেতে পারে। আচ্ছা, একজন ভালো সুপারভাইজার রেসপন্সিবিলিটির মধ্যে কি পড়ছে? সে যেন ওয়ার্কারদের সাথে সাথে থাকে। সুপারভাইজার কিন্তু খেয়াল করবে যে আমার ওয়ার্কাররা ঠিক মতন কাজ করছে কিনা, সে যেন সাথে সাথে থাকে। তারপরে হচ্ছে বি অ্যাভেলেবল টু অ্যান্সার ওয়ার্কার্স কোয়েশ্চেন। আর সাথে থাকার রিজন হচ্ছে আরো একটা, তারা কাজ করতে গেলে অনেক সময় কোশ্চেন আসে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো যেন তারা দিতে পারে। এরপরটা হচ্ছে প্রোভাইড ফিডব্যাক অন হাউ দ্য জবস ইজ বিং ডান। তারা যখন কাজ করছে তখন যেন আপনি উফ রে কি জ্বালায় পড়লাম, সো ডিস্ট্রাক্টিভ। তারা যখন কিনা কাজ করছে তখন হচ্ছে মাথায় রাখা লাগবে যে তাদেরকে যেন আমরা ফিডব্যাক দিই। সুপারভাইজাররা যেন ফিডব্যাক দেয়। কেন? তারা নিশ্চয়ই ভালোভাবে কাজ করছে কি না করছে, কিছু তো গ্যাপ থাকতে পারে, কাজটা হয়তো বা সে প্রপারলি হচ্ছে না। আপনাকে কিন্তু সেটা এক্সপ্লেন করা, অর্থাৎ যারা সুপারভাইজার থাকবে সুপারভাইজারদের কিন্তু সেটা এক্সপ্লেন করা যে আপনার এতক্ষণ কিন্তু কাজ এইভাবে কিন্তু করছিলেন, এটা কিন্তু ঠিক ছিল, এখন কিন্তু এই জায়গাটাতে এটা সমস্যা হচ্ছে, তো এভাবে করেন কাজটা। অর্থাৎ এটা হচ্ছে ফিডব্যাক দেয়া, সে যে কাজ কিভাবে করছে, তার কোন জায়গাতে সমস্যা হচ্ছে, এটা যেন তাদেরকে বলা হয়। এমপ্লয়ীদেরকে যখন বলবেন দেখবেন হচ্ছে তাদের কাজের ইয়েটা কিন্তু আরো বেড়ে যায়, মোটিভেট হয় তারা। ঠিক আছে? এরপরে আরো কি, যে প্রোভাইড হ্যান্ডস অন ট্রেনিং আনটিল দ্য ওয়ার্ক ক্যান বি ডান কারেক্টলি, কনফিডেন্টলি অ্যান্ড সেফলি বাই দ্য ওয়ার্কার। ওয়ার্ক প্লেসে যখন ওয়ার্কাররা প্রথম জয়েন করবে তাদেরকে যেন হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ হাতে কলমে আপনি তাদেরকে দেখাবেন, শেখাবেন তারা কি ঠিক মতন করছে কিনা, তাদের কি কনফিডেন্ট কিনা তারা যে কাজটা করার জন্য, এবং সেফলি করছে কিনা, এই জিনিসগুলো যেন আপনাদের মাথায় থাকে। বুঝে গেছে? এরপরে হচ্ছে monitor the job to make sure it is being done safely and with the right safety equipment. আপনাকে অ্যাসেসর বলছি কি জানি, সুপারভাইজার হিসেবে কিন্তু মনিটর করা লাগবে যে তারা যে কাজগুলো করছে সেটা কি সেফলি কাজটা হচ্ছে কিনা, এবং পিপি পরে ঠিক মতন কি করছে কিনা। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে প্রতিনিয়ত মনিটরিং করা লাগবে আমাদের সুপারভাইজারদের, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাও দেখবে। যখন কিনা এই জিনিসগুলো প্রপারলি হবে ওয়ার্ক প্লেসে, এবং আপনার যে ওয়ার্কাররা আছে তারা যখন এভাবে কাজ করছে, তার মানে আপনি একজন ভালো সুপারভাইজার হিসেবে ওদেরকে গাইড করতে পারলেন। ঠিক আছে? দেন হচ্ছে দ্য ট্রেনিং এর কথা বলেছিলাম না, 2টা ট্রেনিং আছে। 2টা ট্রেনিং এর মধ্যে প্রথম ট্রেনিং হচ্ছে জেনারেল ট্রেনিং। সেই জেনারেল ট্রেনিংটা কি? জেনারেল ট্রেনিংটা হচ্ছে ওয়ার্ক প্লেসের সবার জন্য, এই ট্রেনিংটা সবার জন্য, ইচ অ্যান্ড এভরি পিপল যারা ওয়ার্ক প্লেসে কাজ করবে। তো সেখানে কোন টপিকগুলো থাকবে? কোম্পানির হেলথ অ্যান্ড সেফটি পলিসি থাকবে, কোম্পানির সেফটি রুলস গুলো থাকবে, কোন কোন রুল তারা ব্রেক করতে পারবে না,
কোম্পানির যে এমার্জেন্সি প্রসিডিওর গুলো আছে, এমার্জেন্সি সিচুয়েশনে কি কি হতে পারে, কি কি করতে হতে পারে, সরি, কি কি হতে পারে কোনো রকমের এমার্জেন্সি সিচুয়েশন হলে কিভাবে হচ্ছে সেগুলোকে ডিল করতে হবে, কোন প্রসেসটা মেনটেন করবে, এই জিনিসগুলো হচ্ছে এই ট্রেনিং এ তাদেরকে জানানো হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হাউ টু গেট ফার্স্ট এইড। বিপদ হলো, এমার্জেন্সি হলো, তো ফার্স্ট এইডটা তো অবশ্যই দিতে জানতে হবে সবাইকে। ওই ফার্স্ট এইডের মধ্যে কোন জিনিসগুলো আছে এবং সেই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, এই ট্রেনিং এ সেগুলো সবাইকে শিখিয়ে দেওয়া হবে। এটাকে বলা হয় হচ্ছে জেনারেল ট্রেনিং। এবার আসেন স্পেসিফিক ট্রেনিং। স্পেসিফিক ট্রেনিং মানে আমাদের অকুপেশন সব ডিফারেন্ট ডিফারেন্ট না। প্লাম্বিং এর জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং কি আমার বেকিং এর জন্য হবে? আবার বেকিং এর জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং এর জন্য মানে সেই ট্রেনিং কি হচ্ছে আপনাদের কম্পিউটার অপারেশনদের জন্য হবে না। তার মানে আমার ওয়ার্ক প্লেসে যখন কিনা বিভিন্ন অকুপেশনে সবাই কাজ করছে তাদের জন্য স্পেসিফিক ভাবে ট্রেনিং দেওয়া হবে। ইআইএম এর যাদের তাদেরও ট্রেনিং কিন্তু আলাদা। এবং এটার উদ্দেশ্য কি এবং এখানে কোন কোন বিষয়গুলো থাকবে দেখেন। হাউ টু ডু ইউর জব সেফলি, আপনি আপনার কাজগুলো কিভাবে সেফলি করবেন সেটার জন্য এই ট্রেনিংটা। এই ট্রেনিং এ সেই বিষয়গুলো বলে দেওয়া হবে। হাউ টু ডিল উইথ হ্যাজার্ডিয়াস মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের মেটেরিয়ালস গুলো আছে যে মেটেরিয়ালস গুলো অনেক বেশি বিপদজনক হতে পারে। ঠিক আছে, লাইক এমন হতে পারে যে ল্যাবে দেখেন না যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা লাগে, তখন কিন্তু অনেক ধরনের হচ্ছে পদার্থগুলো আছে যেগুলো কিনা অনেক বেশি ক্ষতিকারক হতে পারে। তো সেগুলোকে কিভাবে হচ্ছে ডিল করা লাগে, সেগুলো কিভাবে হচ্ছে ডিল করে কাজ করা লাগে, এটা মাথায় রাখতে হবে এবং এই টপিকগুলো নিয়েই হচ্ছে ওই ট্রেনিং গুলোতে বলা লাগবে। এরপরে হাউ টু ইউজ পিপিই, প্রত্যেক অকুপেশন ওয়াইজ কিন্তু পিপিই আলাদা, তাহলে কিভাবে সেটা ইউজ করতে হয় সেটাও এখানে শিখিয়ে দেওয়া লাগবে। অ্যান্ড হাউ টু অপারেট মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, প্রত্যেক জব অনুযায়ী হচ্ছে তাদের মেশিনারি আলাদা, ইকুইপমেন্ট আলাদা, তাহলে প্রত্যেকটা মেশিনারি ইকুইপমেন্ট গুলো কিভাবে অপারেট করতে হবে সেগুলো হচ্ছে কি স্পেসিফিক ট্রেনিং এ শিখিয়ে দেওয়া লাগবে তাদেরকে। ঠিক আছে, সবাই বুঝতে পারছে তো না? জি ম্যাম। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের এমপ্লয়ীদের রোল। এতক্ষণ কিন্তু মালিক পক্ষ, সুপারভাইজার, ট্রেনিং সব দেখা হয়ে গেল। এখন নিজেদের কি রোল থাকতে পারে, এমপ্লয়ীদের রোল কি? ওবে দ্য ল। অবশ্যই যে ল আছে আমার ওয়ার্কপ্লেসে সেগুলো হচ্ছে মানা। ইউজ মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, যে মেশিনগুলো আছে, ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো যেন সেফলি আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা হচ্ছে করা। ওয়্যার রিকোয়ার্ড পিপিই, অর্থাৎ পিপিই যেগুলো আছে আমাদের ওয়ার্ক প্লেসে সবাই যেন পিপিই পরে কাজ করি। আমাকে শিখিয়ে দিল ট্রেনিং এ, সুপারভাইজারও বলে দিল, কিন্তু আমি পিপিই পড়ছি না, তাহলে হবে? তো আমার রোলটা আমাকে পালন করা লাগবে। রিপোর্ট হ্যাজার্ড টু ইউর বস, কোথাও কোনো হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা আছে আপনি সাথে সাথে হচ্ছে আপনার বসকে জানাবেন সেটা। এরপর হচ্ছে ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, সেফলি কাজ করবেন, বোকার মতন কাজ করা যাবে না। আপনি হচ্ছেন পিপিই ছাড়া কাজ করছেন, কোনোভাবে হচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, কষ্ট কিন্তু আপনারই হবে। ঠিক আছে, সো এটা মানে বোকার মতন এরকম জিনিস করা যাবে না। এই হচ্ছে আমাদের এমপ্লয়ীদের রোল। এমপ্লয়ীদের রাইটস যেটা আছে, এই রাইটসটা থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে। হ্যাঁ, আমি এতক্ষণ যা যা পড়িয়েছি সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে এমপ্লয়ীদের যে রাইটস আছে সেই রাইটস তিনটা কি খেয়াল করেন। দ্য রাইট টু নো, তাদের জানার অধিকার আছে। দ্য রাইট টু পার্টিসিপেট, তারা পার্টিসিপেট করবে নাকি কোথাও সেটারও রাইট তাদের, অধিকার আছে তাদের। রাইট টু রিফিউজ, তারা কোনো জায়গায় কাজ করবে না বা কোন জায়গায় হচ্ছে সে আজকে মানে ধরেন হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে সমস্যা আছে বা সে অসুস্থ, সে কিন্তু চাইলে বলবে যে আমি আজকে অসুস্থ, আমি আজকে কাজ করতে চাচ্ছি না। অর্থাৎ রিফিউজ করার রাইট কিন্তু আমাদের এমপ্লয়ীদের আছে। ঠিক আছে, তো এই রাইট গুলো সম্পর্কে হচ্ছে এমপ্লয়িজদেরকে জানানো লাগবে এবং জানতে হবে। আচ্ছা, এখানে টাইপস অফ ইনজুরি আছে, এটা কোথায় আছে?
একদম প্রথমে, ও না এই যে পেজ নাম্বার হচ্ছে 19, হ্যাঁ। দুই ধরনের ইনজুরি হয় আমাদের, একটা হচ্ছে একিউট আর একটা হচ্ছে ক্রনিক। একিউট ইনজুরি কোনটা? যেটা কিনা হচ্ছে এই মুহূর্তেই হয়ে গেল, ইমিডিয়েট ইনজুরি হলো, আমার হাতটা পুড়ে যেতে পারে, আমার হাত কেটে যেতে পারে, এটাকে বলা হয়েছে একিউট ইনজুরি। এবং এটা সাথে সাথে কিন্তু আমি অ্যাকশন নিতে পারছি। এটাকে যদি অ্যাকিউট ইনজুরি বলে, তাহলে আমার ক্রনিক কোনটা? ক্রনিক হচ্ছে আমরা লং টাইম হচ্ছে কাজ করছি, দাঁড়িয়েই কাজ করে যাচ্ছি। দাঁড়িয়ে কাজ করার কারণে কি হতে পারে? আমার পিঠে ব্যথা হতে পারে না? আমি কন্টিনিউয়াস বসে কাজ করছি এবং এবং এমনভাবে বসে কাজ করছি যে পশ্চারটা আমার ঠিক নেই, এখন আমার ব্যাক পেইন হতে পারে। তাহলে এই ব্যাক পেইনটা কি আমার একদিনে হলো? একদিনও হয়নি, এটা কিন্তু অনেকদিন সময় মানে সময় লাগার কারণে তারপরে হয়েছে। তাহলে যখন কিনা ইলনেস দ্যাট ডেভেলপ ওভার আ লং পিরিয়ড অফ টাইম, তখন সেটাকে ক্রনিক বলা হয়। লাইক হেয়ার লস হতে পারে, ক্যান্সার হতে পারে, ঠিক আছে। তারপরে আমি যেটা বললাম যে ব্যাক পেইন যেটা আছে সেটা হতে পারে। আর ইমিডিয়েট ইনজুরিজ আর কল্ড একিউট ইনজুরি। সেটার এক্সাম্পল কি? যেমন বার্ন হতে পারে, পুড়ে গিয়েছে, ফ্র্যাকচার হয়ে গিয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে একিউট ইনজুরি। ওকে, অ্যাক্সিডেন্ট তো পড়িয়েছি, আর একটা মিনিট স্লাইড দেখে আসি। আচ্ছা, এবার আসি হচ্ছে টাইপস অফ হ্যাজার্ডে আসি। হ্যাঁ, হ্যাজার্ড কোথায় আছে? হ্যাজার্ড এই হচ্ছে আপনাদের টাইপস অফ হ্যাজার্ড, পেজ নাম্বার 21। এবার আমি আসি হ্যাজার্ড। হ্যাজার্ড হচ্ছে আমাদের মডিউল অনুযায়ী 4 ধরনের হ্যাজার্ড আছে: ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, আর আরেকটা আছে হচ্ছে এডিশনাল সাইকোসোশ্যাল হ্যাজার্ড। এখন ফিজিক্যাল হ্যাজার্ড কোনটা? আচ্ছা, হ্যাজার্ড পড়ানোর আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলি। ম্যাক্সিমাম এক্সাম্পলটা দেখবেন আপনি বুঝতে পারছেন না, সবগুলোতে তো আমাদের ফিজিক্যালি এফেক্ট হচ্ছে, বুঝবেন না। এখন যখন শুরু করব, খেয়াল করবেন সোর্সটা কোথা থেকে আসছে। ওই যে সোর্সটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ফিজিক্যাল হ্যাজার্ড কোনটা, বায়োলজিক্যাল হ্যাজার্ড কোনটা, কেমিক্যাল হ্যাজার্ড কোনটা, আর্গোনমিক হ্যাজার্ড কোনটা, ইজিলি ওই এক্সাম্পলগুলো বুঝতে পারবেন। ম্যাক্সিমাম সময় এক্সাম্পলগুলো দেয়া হয় এবং বলা হয় কোনটা ফিজিক্যাল হ্যাজার্ড বা কোনটা বায়োলজিক্যাল হ্যাজার্ড, কিন্তু আমরা বুঝতে পারি না কেন? সবাই মনে করে আচ্ছা এটা দিয়ে তো আমার ফিজিক্যালি ক্ষতি হচ্ছে। আরে না, ফিজিক্যালি ক্ষতি হচ্ছে, বাট ওটার সোর্সটা কি, কোন সোর্সের থ্রুতে আপনি ফিজিক্যালি এফেক্টেড হচ্ছেন, এই সোর্সটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে বলা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কি? শারীরিকভাবে যখন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা কিভাবে হতে পারে দেখেন। ফ্লোরস হ্যান্ড হচ্ছে স্লিপারি সারফেস, আপনার সারফেস হচ্ছে স্লিপারি আছে, অর্থাৎ কোথাও পানি পড়েছে, আপনি খেয়াল করেননি, আপনি স্লিপ কাটলেন, পড়ে গেলেন, ফিজিক্যালি হ্যাজার্ড হলো, ক্ষতিটা হলো। সিঁড়ি দিয়ে নামছেন, পড়ে গেলেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। এরপরে হচ্ছে ধরেন কোথাও কাজ করছেন, ধরেন ওই যে চুলার ধারে কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আগুন লেগে গেল, কি হলো? ফিজিক্যাল হ্যাজার্ড। আপনি এখন যখন কিনা যেখানে কাজ করছেন সেখানে লাইটটা এত মানে কম দেয়া, আপনার চোখের একটা ক্ষতি হলো, আপনি চোখে ঝাপসা দেখছেন, ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল হ্যাজার্ড। তাহলে কেমিক্যাল হ্যাজার্ডটা একটু দেখি। কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে যখন কিনা আমরা হাত পরিষ্কার করি না, দেখবেন হচ্ছে ক্লিনিং এজেন্ট গুলো দিয়ে হাত ক্লিন করছি, অনেক সময় দেখবেন কারো কারো হাতে র্যাশ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কিন্তু হাতের কথা বলেছি, হাতে র্যাশ হয়েছে, ফিজিক্যালি কিন্তু আপনি এফেক্টেড হলেন, কিন্তু সোর্সটা কি এবার খেয়াল করেন। সোর্স কি এটার?
ক্লিনিং এজেন্টস না? আপনার ব্রিদিং প্রবলেম হচ্ছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেন? দীর্ঘদিন ধরে ওয়ার্কপ্লেসে কাজ করছেন, এত ডাস্ট, এত ধুলাবালি ছিল, এত ধোঁয়া ছিল, সেটার জন্য কি আপনার ব্রিদিং প্রবলেম হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, কিন্তু ডাস্ট আর ফিউম থেকে আসছে, তাই না? তাহলে কি কেমিক্যাল হ্যাজার্ড। এরপরে হচ্ছে কোনো কেমিক্যালে আপনি দীর্ঘদিন ধরে যেখানে কাজ করছেন সেখানে কেমিক্যালি মানে কেমিক্যাল সাবস্টেন্সেস অনেক বেশি, অর্থাৎ অনেক ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করা হয়, আপনার শরীরটা কি ক্ষতিগ্রস্ত হলো, আপনার হাত হঠাৎ করে ওই কেমিক্যালটা পড়াতে আপনার হাতটা জ্বলে গেল, সোর্সটা বোঝা যাচ্ছে? হাতটা তো জ্বলে গেল, ক্ষতি তো আপনার শরীরে হলো, কিন্তু কোথা থেকে হলো? ওই যে ডেঞ্জারাস যে কেমিক্যালটা ছিল ওইটার থ্রুতে, তার মানে এটা কি কেমিক্যাল হ্যাজার্ড। বোঝা গিয়েছে বিষয়টা? বায়োলজিক্যাল হ্যাজার্ড কোনটা দেখেন? বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে বিভিন্ন রেডিয়েশন আছে না, ভাইব্রেশন যে হচ্ছে, এটার থ্রুতে কি আমার শারীরিকভাবে ক্ষতি হতে পারে। সোর্সটা কি? ওই রেডিয়েশনের থ্রুতে আমার ক্ষতি হয়েছে। আপনি ধরেন হচ্ছে দীর্ঘদিন ওই যে পশু পাখির সঙ্গে কাজ করছেন, ঠিক আছে, ওই যে বিভিন্ন ফার্মে কাজ করেন না, তো এই ফার্মে যখন কাজ করছে বিভিন্ন পশু পাখির মধ্যে আপনি কাজ করছেন, তাদের থ্রুতে যে ভাইরাসটা আপনার মধ্যে আসলো, আপনার যে শারীরিক যে ক্ষতিটা হলো সেটার রিজনটা কি? ভাইরাস। তার মানে হচ্ছে কি সেটা বায়োলজিক্যাল হ্যাজার্ড। ধরেন হচ্ছে আপনি অনেক সময় দেখবেন না যে গরু ছাগলের ফার্মে যারা কাজ করে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেটাকে ভার্মিন বলা হয়। এই সমস্যাটা যখন কিনা হলো, ফিজিক্যালি আপনি এফেক্টেড হলেন, কিন্তু সেটা কোথা থেকে আসলো? সোর্সটা কি? বায়োলজিক্যাল হ্যাজার্ড। কিন্তু কোনো পশু পাখির থ্রুতে ওই জিনিসটা হচ্ছে আপনাকে অ্যাটাক করেছে, ঠিক আছে? এবার আসেন আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ড কি? ওয়ার্কপ্লেসে আপনি কাজ করছেন, আপনি ওয়ার্কপ্লেসে কাজ করতে যে সোজা হয়ে বসার কথা, আপনি বসছেন কিভাবে? বাঁকা হয়ে। ওই যে দেখেন একটা এক্সাম্পল আছে, আপনি দীর্ঘদিন এভাবে বসতে যে হচ্ছে কি হলো, আপনার ঘাড়ে ব্যথা হলো, আপনার পিঠে ব্যথা হলো, ব্যাক পেইন হলো, এটাকে আর্গোনমিক হ্যাজার্ড বলে। আপনি যখন কিনা ভারী একটা জিনিস উঠাচ্ছেন, কিভাবে উঠাচ্ছেন? ওটা উঠানোর নিয়ম হচ্ছে নিচে বসে তারপর উঠানো। আপনি কি করলেন? পুরা ঝুঁকে প্রেসার দিয়ে হচ্ছে সেটা উঠালেন, এটা থ্রুতে কি আপনার ব্যাকে সিরিয়াস লেভেলের একটা ইয়ে হলো, কি বলে হয় না যে স্ট্রেন পড়লো। তো এখন আপনি কি করলেন? আপনার শরীরে শারীরিকভাবে ক্ষতিটা হলো, বাট সোর্সটা কি ছিল? কারণ আপনি ওই ভারী জিনিসটাকে ওইভাবে উঠাতে যাচ্ছিলেন, হঠাৎ একটা টান লাগলো আপনার, সোর্সটা থ্রুতে বোঝা যাচ্ছে এটা আর্গোনমিক হ্যাজার্ড। সাইকোলজিক্যাল হ্যাজার্ড কি? আপনি ওয়ার্কপ্লেসে এত কাজের প্রেসারে আছেন, আপনি কোনো দিকে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতন করছেন না, আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, সোর্সটা কি? কাজের প্রেসার। সাইকোলজিক্যাল হ্যাজার্ড, আপনার বস আপনাকে বাজেভাবে কথা বলছে, আপনি এত ওয়ার্কলোডের আছেন যে আপনি অসুস্থ হয়ে পড়লেন, হসপিটালে ভর্তি হয়ে গেলেন, সোর্সটা কি ছিল? মানসিকভাবে আপনি প্রেসারের মধ্যে ছিলেন, সেই জন্য অসুস্থ হয়ে পড়েছেন, ঠিক আছে? এই যে এক্সাম্পল গুলো সবাই খেয়াল করবেন, যে সোর্স গুলো, যখন সোর্স গুলো বুঝতে পারবেন। এটা কি এখন বন্ধ হয়ে গেল? ও আচ্ছা, রেকর্ডিং তো বন্ধ হবে, কারণ আমি তো একটা ডিলিট করিনি। আচ্ছা, সাইকোলজিক্যাল হ্যাজার্ড বোঝা গিয়েছে? প্রত্যেকটা হ্যাজার্ড কি বুঝতে পেরেছেন আপনারা? সোর্স গুলো মাথায় রাখবেন, এক্সাম্পল তাহলে ক্লিয়ার হয়ে যাবেন, যখন এক্সাম্পল দেখবেন তখন ইজিলি বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে। আচ্ছা, এখানে নেক্সট টপিকটা আমাদের হচ্ছে হ্যাজার্ড ম্যানেজমেন্ট। হ্যাজার্ড ম্যানেজমেন্ট, এর আগে আমি একটা রিস্ক ম্যানেজমেন্ট পড়ালাম না? হ্যাজার্ড ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট সেমই। প্রথমে ওই যে আমরা আইডেন্টিফাই করবো হ্যাজার্ডটাকে, এরপরে হ্যাজার্ডটাকে মূল্যায়ন করব, এটা এরপরে হচ্ছে কি ফিক্স করবো এই হ্যাজার্ডটাকে, এরপরে সেটা ঠিক মতন হয়েছে কিনা সেটাকে ইভ্যালুয়েট করে দেবো, যে রেজাল্টটা কি ঠিক মতন এসেছে কিনা, ওখানে আর কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা রিস্ক ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে হ্যাজার্ড ম্যানেজমেন্ট, বোথ আর সেম,
ঠিক আছে? সো আপনাদের একটু খেয়াল করা লাগবে যে ওখানে অ্যাসোসিয়েটেড সামথিং মানে টার্মস গুলো একটু চেঞ্জ আছে। ওই টার্মসটা শুধু একটু মাথায় রাখবেন, আর কিছু না। বাট 4টা স্টেপ। ম্যাক্সিমাম সময় হ্যাজার্ড ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? এটা একটু মাথায় রেখেন। যদি রিস্ক ম্যানেজমেন্ট থেকে আসে তাহলে ওইখানে কথাটা কি লেখা আছে অথবা পয়েন্টটা কি লেখা আছে সেটা একটু মাথায় রাখলেই হবে। তাহলে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে এখানে বিষয়টা কি বলা হয়েছে। এই মডিউলে আর তেমন কোনো কিছু নেই। আচ্ছা, ইম্পর্ট্যান্ট আর কিছু বিষয় আছে আমার। এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এমার্জেন্সি প্রসিডিউর। এমার্জেন্সি প্রসিডিউর আর হচ্ছে এই যদি হার্ট হয় তাহলে সেক্ষেত্রে কি করা হবে, আর এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, এই 3টা মডিউলের কোথায় আছে কেউ একজন একটু দেখেন তো স্যার, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাগুলো একটু পড়বেন। হ্যাঁ, এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, কোন কোন হ্যাজার্ডের ক্ষেত্রে কি কি এক্সাম্পল আছে, এখানে এক্সাম্পল সব দেওয়া আছে, এই যে এক্সাম্পল, তাহলে আপনারা বুঝতে পারবেন। শুধু সোর্স ফোকাস করবেন যে কোন সোর্সে আমি ব্যথাটা পাচ্ছি বা কোন সোর্সে আমার এই সমস্যাটা হচ্ছে শারীরিক। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই যে আচ্ছা, এই পিপির ক্ষেত্রে এটা একটু দেখে নেবেন, এটা আপনাদের সবসময় কাজে লাগবে। আমাদের পিপি গুলো যখন আমরা পড়ি এটা যেন অবশ্যই কমফোর্টেবল হয়, ফিট থাকে প্রপারলি। ঠিক আছে, এবং এটাকে সুন্দরভাবে যেন আমরা মেনটেন করি, একটা ভালো কন্ডিশনে যেন থাকে, ছেঁড়া বোড়া যেন না হয় বা দাগ যেন না থাকে। অবশ্যই হচ্ছে কি মানে আমরা যেন যে কোনো হ্যাজার্ড হতে পারে এরকম ভাবে যেন না হয়, আমাদের মানে ইয়েটা যেন পিপিটা যেন একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকে। ঠিক আছে, এমন যেন না হয় ওটার জন্য আমরা কোনো প্রবলেম পড়লাম, কোনো বিপদ আসলো। ঠিক আছে, নট কজ নিউ হ্যাজার্ড। আবার কোনো এমন ভাবে যেন হচ্ছে আমরা পিপি না পড়ি যে নতুন কোনো একটা বিপদের সম্মুখীন হলাম, দেখা গেল হচ্ছে যে আমার পিপিটা কোনো না কোনো ভাবে কেউ একজন আনমিউট করে রেখেছেন, স্যার একটু মিউট করবেন। হ্যাঁ, ধরেন আপনি কাজ করছেন, কাজ করতে করতে দেখা গেল হচ্ছে পিপির কারণে আপনি ধরেন হচ্ছে আপনি মাথার যে হ্যাটটা ওটা হয়তো বা ঢিলা ঢালা ছিল, যারা কিনা সরি এখানে যারা কিনা ইয়ে পড়েন, হেয়ারনেট পড়েন বা কোনো রকম হ্যাট পড়েন, হেলমেট পরেন, ওটা এতই ঢিলা ঢালা যে ওটা আপনার চোখের সামনে এসে গেল এবং আপনি সিঁড়ি থেকে পড়ে গেলেন। অর্থাৎ নতুন কোনো হ্যাজার্ড যেন না তৈরি হয় আপনার ওই এক পিপির কারণে। তো এই জিনিসটা হচ্ছে একটু দেখে নিন সবাই। এরপরে কি বলছে, এই যে আমার এমার্জেন্সি রেসপন্স প্ল্যান। এমার্জেন্সি রেসপন্স প্ল্যানে কি আছে দেখেন, যখন কোনো এমার্জেন্সি হলো সেই প্ল্যানে অবশ্যই রিপোর্টিং প্রসিডিওর থাকা লাগবে। কাকে রিপোর্ট করবেন আপনি ওই সিচুয়েশনে, এবং অ্যালার্ম সিস্টেম যেটা আছে সেই ডিসক্রিপশন দেওয়া থাকবে অ্যালার্ম সিস্টেমে, অ্যালার্ম সিস্টেমটা কোথায় আছে, ওটা কিভাবে হচ্ছে অ্যালার্মটাকে বাজানো হয়, অ্যালার্মটা বাজালে কি হবে, পুরা যেন ডিটেলস থাকে ওই এমার্জেন্সি প্ল্যানে। ঠিক আছে, ওয়ার্ক প্লেসে ডেফিনেটলি কোনো না কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে, সেক্ষেত্রে যেন আমাদের প্ল্যানটা ক্লিয়ার থাকে। এই প্ল্যানে আরো কি থাকবে, ডিউটিস, রেসপন্সিবিলিটিস, অর্থাৎ সবার দায়িত্ব কর্তব্য যেন ঠিক মতন থাকে, যে কে হচ্ছে এই সিচুয়েশন গুলোতে হ্যান্ডেল করবে, তাদের পুরো ডিটেলস যেন এখানে থাকে এই প্ল্যানে, যে এরকম সিচুয়েশন হলে আপনি তাদেরকে কল দিবেন এবং তারা সেটা তাদের দায়িত্ব পালন করবে। ঠিক আছে, এরপর হচ্ছে স্কেপ রুটস অ্যান্ড সেফ মিটিং এরিয়া। দেখবেন হচ্ছে যে কোথাও না কোথাও একটা স্কেপ রুট থাকে, যে আর একটা সেকেন্ড অপশন থাকে যে ওই বিপদ আপদ আসলে তাড়াতাড়ি যেন ওখান থেকে বের হয়ে আমরা সেফ জোনে মানে সেফ জোনে যেতে পারি। আবার কোনো অফিসিয়াল দেখবেন হচ্ছে একটা সেফ মিটিং এরিয়া থাকে, যে আপনি যত ধরনের বিপদ আসুক না কেন ওই মিটিং এরিয়াটা এমন ভাবে তৈরি করা হয় যে ওখানে কোনো রকম আর কোনো বিপদ আসতে পারবে না, বিপদ হবে না আর কি, সেফ থাকবে না অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য বলেও আর কি। এরপরে কমিউনিকেশন মেথড, কার সঙ্গে কমিউনিকেশন করবেন ওই মুহূর্তে, তাদের নাম নাম্বার থাকবে, এবং সকাল দিকে অবশ্যই রেগুলার ড্রিল হবে, যে ড্রিলের থ্রুতে কি এরকম এমার্জেন্সি সিচুয়েশন আসলে ওয়ার্ক প্লেসে সবাই কিভাবে হচ্ছে কাজ করবে সেটা তাদের জানা থাকতে হবে। এবং এই প্ল্যানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা হচ্ছে ম্যাপ অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর ম্যাপ থাকবে,
ওরকম সিচুয়েশনে আপনারা কিভাবে বুঝবেন যে কোন দিক থেকে বেরোবেন? ওই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনারা সেফলি বেরোতে পারেন। এমার্জেন্সি ইকুইপমেন্ট এভেলেবেল কি থাকতে হবে আমাদের ওয়ার্কপ্লেসে? ফায়ার এক্সটিংগুইশার অবশ্যই থাকতে হবে, ফায়ার ব্ল্যাঙ্কেটস থাকতে হবে, স্ট্রেচার্স যদি কেউ আহত হয় তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে, ফ্ল্যাশ লাইট থাকা লাগবে, অন্ধকার হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল সেটার জন্য যেন লাইটটা থাকে, স্পিল কিটস, আই ওয়াশ স্টেশনস অ্যান্ড শাওয়ার। ধোয়া টোয়া অনেক সময় এরকম থাকে না, ঠিক আছে, যে আপনি ইয়ে হলো তখন ওই আই ওয়াশ স্টেশন বা শাওয়ার থাকলে হবে কি আপনি চোখে পানি দিতে পারলেন বা স্পিল কিটের থ্রু থেকে আপনি একটা প্রিকশন নিতে পারলেন ওই মুহূর্তে ওই এমার্জেন্সি সিচুয়েশনে। ঠিক আছে, এগুলো যেন অ্যাভেলেবেল থাকে আমাদের ওয়ার্ক প্লেস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন কিনা কেউ আহত হলো প্রথম কাজ কি হবে? সুপারভাইজারকে জানানো নাকি হচ্ছে ফার্স্ট এডটা নিয়ে? বলুন তো কেউ। ফার্স্ট এজ না, হুম, সুপারভাইজারকে জানানো। আচ্ছা, আগেই হচ্ছে সুপারভাইজারকে জানাবেন। মানে তো ফার্স্ট এড যে ব্যবস্থা আছে ওটা গ্রহণ করা উচিত হবে। এক্স্যাক্টলি, আগে ফার্স্ট এডটা করা লাগবে। যে আহত হয়েছে আপনি তাকে ফার্স্ট এডটা দিবেন না? এটা দিয়ে তারপরে তারপর তারপরে যে সুপারভাইজারকে জানাবেন, তারপরে যদি হচ্ছে ওই যে কিনা আহত হয়েছে তার মেডিকেলের যদি প্রয়োজন থাকে তাহলে সেই মেডিকেলের ব্যবস্থা আপনাকে করা লাগবে, অর্থাৎ হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। এবার আসেন নেক্সট কি আছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক আছে, দেন শেষ। এই ইম্পর্টেন্ট টপিক আছে এটা, ওইটা অলরেডি ওই যে প্ল্যানটা পড়েছি না, ওই প্ল্যানে এখানে কোন কোন বিষয়গুলো আরেকটু এডিশনাল থাকবে, সেই রেসপন্স প্ল্যানের ক্ষেত্রে আউটলাইন গুলো কি হবে এখানে সেটা দেওয়া আছে। ওই যে ওয়ার্ক প্লেসের লোকেশন বা লেআউট যেটা আছে না, কোথা দিয়ে বেরোতে হবে সেটা যেন থাকে, মাস্টার পয়েন্ট বা এমার্জেন্সি অ্যাসেম্বলি লোকেশন কোথায় সেটা থাকতে হবে, এমার্জেন্সি টেলিফোন নাম্বারগুলো যেন থাকে। ঠিক আছে, এই সময় যাদেরকে কিনা হচ্ছে অ্যাপয়েন্ট করা হয়েছে যে তারা হচ্ছে এই বিপদ থেকে তাদেরকে গাইড করবে যে কিভাবে বের হবে সেটা যেন থাকে। স্পেসিফিক কোনো প্ল্যান, রেসপন্স প্ল্যান থাকতে হবে যেটা কিনা হচ্ছে পোটেনশিয়াল, যেমন কোনো মৃত্যুর ঝুঁকি আছে এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে সেরকম প্ল্যান থাকা লাগবে, এবং কিভাবে হচ্ছে অ্যালার্মটাকে অ্যারেঞ্জ করা যায় সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে এমার্জেন্সি ইভ্যাকুয়েশন অ্যারেঞ্জমেন্ট স্পেসিফিক টু দ্য ওয়ার্ক সাইট। কাজের প্লেসে যদি এরকম কোনো হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন আসে সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, সেগুলো কিন্তু স্পেসিফিক ভাবে করে রাখা লাগবে, কারণ যখন কিনা এমার্জেন্সি সিচুয়েশন আসবে বলে করে তো আসবে না, তাহলে ব্যবস্থা কিন্তু সেভাবে করে রাখা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের মডিউল। কারো কোনো কোশ্চেন আছে? করেন এবার। কারো কোনো কোশ্চেন আছে? স্যাররা করে ফেলেন। আগামীকাল তো তাহলে ক্লাস হচ্ছে না, রবিবার ইনশাআল্লাহ না, নাকি? ইনশাল্লাহ আগামী দিন session হবে না, আপনারা রবিবার দিন সেশনে জয়েন করবেন এবং চেষ্টা করবেন 8:30 অর অ্যাটলিস্ট 9:40, সরি 8:45 জয়েন করে যান। আমি স্যারদেরকে বলে দেবো যেন স্যাররা থাকে, সো দ্যাট আপনারা অ্যাটলিস্ট কথা বলে নিন, তাহলে আমি জয়েন করার পরে যেন আমরা সেশনটা শুরু করতে পারি, তো টাইম ওয়েস্ট হলো না। ঠিক আছে, আমি স্যারদেরকে বলে রাখবো। ক্লিয়ার তো না সবাই? ম্যাডাম আগামী ক্লাসের স্লাইড কি আজকে দিয়ে দিবেন? আগামী সেশনে, আচ্ছা আগামী সেশনে স্লাইড হবে না, আগামী সেশনে আমরা ডকুমেন্টেশন শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা, ডকুমেন্টেশন শুরু করব। আগামী দিন যে সময়টা পাচ্ছেন এই 3টা মডিউল আপনারা পড়ে ফেলবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। আগামী ক্লাস কি সানডে ম্যাডাম? সানডে, রাইট। সানডে। আচ্ছা ম্যাডাম, আমি এ পর্যন্ত হচ্ছে একটা ক্লাস রেকর্ড নিতে পেরেছি। বাকিগুলো আর দিন ম্যাম, আজকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ওই বাকিটা আগেরটা নিয়েছেন তো না? জি জি জি, ফার্স্টটা নিয়েছি। আগেরটা নিয়ে দেখে যদি স্পেস থাকে আপনার তাহলে তো আলহামদুলিল্লাহ, আর জি রেকর্ডিং রেখে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে ওটা দেখে ফেলেন,
সে অনুযায়ী নোট ডাউন করে ফেলেন, তাহলে রেকর্ড ডিলিট করে যেন এই পরের যে 2টা দিচ্ছি আমি আজকে, এই 2টা যেন অ্যাটলিস্ট নিয়ে নিতে পারেন, হ্যাঁ? এবং সবাই আপনাদের কাজ থাকবে রেকর্ডিং যেন হচ্ছে তাড়াতাড়ি আজকে রাতে দিয়ে দিচ্ছি আমি। অলরেডি একটা চলে গিয়েছে, আর একটা হচ্ছে। তো নিয়ে নেবেন ম্যাডাম হোয়াটসঅ্যাপে দিয়েছেন নাকি ইয়েতে গুগলে? গুগলে হচ্ছে ড্রাইভে দেওয়া আছে, ঠিক আছে? একটা অলরেডি চলে গিয়েছে, 2 নাম্বারটা, 3 নাম্বারটা রানিং। 2 নাম্বারটা হচ্ছে আমি এখান থেকে সরিয়ে দিই, তাহলে স্পেসটা পাওয়া যাবে। হ্যাঁ, 2 নাম্বারটা চলে গিয়েছে, 3 নাম্বারটাও হয়ে যাবে একটু পরে, হ্যাঁ? আচ্ছা ম্যাডাম, আরেকটা কোয়েশ্চেন, যে ডকুমেন্টেশনটা বলতে আমরা কি বুঝি আসলে? আমি ওই ক্লাসে ছিলাম কিনা। সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ডকুমেন্টেশন হচ্ছে ম্যাম, আপনি ট্রেনার হিসেবে কাজ করবেন। তো জি অ্যাজ এ ট্রেনার যখন কাজ করছেন, কিছু ডকুমেন্টস তো তৈরি করতে হবে অ্যাজ এ ট্রেনার আপনার ট্রেনিদের জন্য। জি জি ম্যাটেরিয়াল হবে, সেশন প্ল্যান আছে। হুম হুম, এই সেশন প্ল্যান বা ইউনিট ডেলিভারি প্ল্যানের জন্য আপনাকে টাস্ক অ্যানালাইসিস করা লাগবে। তাদেরকে জি কি কাজগুলো করাবেন, ঠিক আছে? আচ্ছা যেহেতু আমার কাছে শুধুমাত্র সিএস আছে, তো আমাদের কাছে কি সিএস আছে, তাহলে সিএস থেকে কি ওই টাস্ক অ্যানালাইসিসটা কিভাবে করা লাগে সেটা আচ্ছা করব। ইউনিট ডেলিভারি প্ল্যান করব, সেশন প্ল্যান করব, সিবিএলএম করব। এই ডকুমেন্টস গুলো হচ্ছে আমরা তৈরি করব এবং এভিডেন্স আকারে দিব। এগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাসেসর হিসেবে যখন কাজ করবেন, কিভাবে হচ্ছে অ্যাসেসমেন্টে যে ডকুমেন্টস গুলোকে কোন ডকুমেন্টস গুলো কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আপনারা শিখবেন। কিভাবে হচ্ছে ওগুলো হচ্ছে আপনি তৈরি যে করলেন, ওগুলোকে কিভাবে হচ্ছে আপনি শো করবেন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি এভিডেন্স আকারে আপনাদেরকে দেখিয়ে দিব, শিখিয়ে দিব, সো দ্যাট আপনারা যেন ওইটা সাবমিট যখন করবেন, ওই এভিডেন্স গুলো যখন ঠিকঠাক হবে, অ্যাসেসর যখন কিনা বুঝবে যে না আপনি জানেন। এবং আপনাকে শুধুমাত্র কিন্তু আমি একটু বলে রাখি, হ্যাঁ, এই ম্যাক্সিমাম সেশনে বলতে ভুলে যাই এটা। কারণ আমার ধারণা হচ্ছে যে আই থিংক সবাই এত প্রফেশনাল যে অ্যাটলিস্ট এইটুকু জানবে। তো আমি অনেক সময় ভুলে যাই জিনিসটা বলতে। এই এভিডেন্স কিন্তু কপি করে আনলে কোনো লাভ হবে না। অর্থাৎ প্রিভিয়াস কেউ আপনার কোনো কলিগ দিয়েছে, আপনি সে যেহেতু কম্পিটেন্ট হয়েছেন ওই এভিডেন্সটা নিয়ে আসলেন, নিয়ে এসে হচ্ছে আপনি দিবেন। আমি কিন্তু এটা রিস্ক নিব না। যদি আপনি আমার কাছে বুঝতে চান, আপনি মানে বিষয়টা এরকম থাকবে যে আপনি নিজে করবেন যেটা, সেটাই হচ্ছে আপনি প্রেজেন্ট করছেন। কিন্তু আপনি যদি বলেন না ম্যাম, আমি আমার যে ডকুমেন্টস আছে আমি ওটা ওভাবে আমি প্রেজেন্ট করবো এবং আমি ওটা পারবো, সমস্যা নেই। টোটালি ডিপেন্ডস অন ইউ। আমার কিন্তু কোনো রকম কোনো দায়ভার থাকবে না, ক্লিয়ার? বাট যারা হচ্ছে এভিডেন্সটা শিখে যাচ্ছে, নিজেরা করবেন। কারণ আপনারা কিন্তু শুধুমাত্র করছেন না, অ্যাসেসরকে অনেক কিছু এক্সপ্লেন করা লাগে। আমি অনেক ভালো ভালো ট্রেনারদেরকে দেখেছি হচ্ছে ওই এক্সপ্লেন করার জায়গাটাতে শুধুমাত্র এভিডেন্স কারেক্ট আছে, এক্সপ্লেন করতে পারেনি, নট ইয়েট হয়ে গেছে। আর আমার সেশনে 3 দিন মাত্র সেশন করেছে, কিন্তু তার হচ্ছে ওই যে আমি যে রেকর্ডিং গুলো দিতাম, কোথাও না কোথাও ওগুলো দেখেছে, প্রতিনিয়ত খেয়াল করেছে, এক্সপ্লেন করেছে, নিজে ডকুমেন্টসটা তৈরি করেছে। অথচ সেশন কিন্তু সে খুব বেশি হলে 3টা 4টা সেশন করেছে, রেকর্ডিং গুলো সে দেখেছে আর কি। সে যখন ডকুমেন্টস তৈরি করছে সে কম্পিটেন্ট হয়ে গেছে। আমার এক্সপেকটেশন থাকে হচ্ছে যারা কিনা কন্টিনিউ সেশন করছে, নিজেরা তৈরি করছে, হয়তোবা তারা হবে। কিন্তু এক্সপ্লেইন তো আমি আপনার জায়গায় করে দিয়ে আসতে পারবো না। আমি তো আপনাকে শিখাই দিচ্ছি। আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি কেমন করে করেছেন, কোন জায়গা থেকে কি নিয়েছেন, কিভাবে করেছেন, কনফিডেন্টলি বলা লাগবে। কনফিডেন্স এই ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। অ্যাসেসররা যখন দেখবে যে আপনি জানেন যে আপনি কি করেছেন, তার মানে আপনি নিজে ডকুমেন্টস করেছেন। সো এবং অ্যাসেসররা কিন্তু আগেই জিজ্ঞাসা করে ডকুমেন্টস কি আপনি নিজে করেছেন। আপনি যদি এক্সপ্লেন না করতে পারেন, সে বুঝে যাবে যে আপনি এটা আপনি আরেকজনের কাছ থেকে নিয়ে এসেছেন। অনেক সময় হয় নিজেরা করলেও আপনি এক্সপ্লেন না করতে পারলে তারা অনেক সময় জিজ্ঞাসা করে বসে, নিজে করেছেন তো বলতে পারছেন না কেন? সো ডকুমেন্টস কিন্তু শুরু হবে রবিবার দিন থেকে। সবাই চেষ্টা করবেন হচ্ছে ডকুমেন্টস যখন আমি করছি সাথে সাথে করে ফেলার, তাহলে আপনাদের কোনো ভুল ত্রুটি হবে না। কিন্তু যদি আপনি কোনোভাবে হচ্ছে গ্যাপ দেন, আপনি কিন্তু পরে পিছিয়ে যাবেন। আর কেউ যদি মনে করেন যে আমি আরেকজনের এভিডেন্স কপি করব, আমার কোনো সমস্যা নাই, আমাকে না বললেই হলো। যেমন আমার সামনে আরেকটা সেশন, মানে আরেকটা ব্যাচ আছে, ওনারা এভিডেন্স করবে। আমি এতদিন পরে জানি হচ্ছে যে আমার সেশন আরেকজন আছে, উনি একটা সেশনও জয়েন করেনি। তো আমি বলছি হচ্ছে যে স্যার জয়েন করেন, উনি কিভাবে করবে? তো আমার যে সাথে যে আমার যে ভাইটা হচ্ছে দেখাশোনা করে, ও বলে যে ম্যাম ও হচ্ছে ইয়ে করবে। উনি বলেছে যে আমি শুধু অ্যাসেসমেন্টে বসবো, আমার এভিডেন্স সব রেডি করা। তো ওনাকে জিজ্ঞাসা করেছে স্যার এভিডেন্স কিভাবে রেডি করেছেন, কারণ আপনি তো সেশন করেননি। তো বলছে না, আমি আরেকজনটা নিয়ে আসবো, আমি এক্সপ্লেন করে দিব। তো আমার কিন্তু কোনো সমস্যা নেই, ওটা উনি ওনার রিস্কে করছে, আমার কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট আমাকে তো আর
মানে তার এই বিষয়টা মানে আমাকে আমি না জানলেও হতো, ঠিক আছে? কিন্তু অ্যাটলিস্ট আমি জেনেছি, তো ঠিক আছে, ফাইন, সে করতে চাচ্ছে করুক, সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু বাকিদের কিন্তু আমার টিমে যারা আছে, যারা কিনা অ্যাসেসমেন্টে বসে, তারা নিজেরা করেছে। এখন বাকিটা ডিপেন্ড করবে হচ্ছে তারা কতটা সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারছে। সেই জন্য আমি বলে দিলাম ডকুমেন্টেশন নিজেরা তৈরি করবেন। সো আমার সাথে সাথে চেষ্টা করবেন ডকুমেন্টেশনটা বুঝে সাথে সাথে করে ফেলতে। আর আগে রেকর্ডিং এর কথা বলে দিই, হ্যাঁ, এই ম্যাক্সিমাম সময় হচ্ছে রেকর্ডিং যেটা হয়, আপনাদের মনে হয় স্লাইড টাইড গুলো ঠিক মতন তাও দেখা যায়। এই যখনই কিনা হচ্ছে আমি কোনো একটা ডকুমেন্টস এভিডেন্সের কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, ম্যাক্সিমাম সময় ওখানে ব্ল্যাক হয়ে থাকে। তো আমি আগেই বলে দিচ্ছি হচ্ছে যে রেকর্ডিং থাকবে, চেষ্টা করবেন আমার সাথে বসে করে ফেলতে। ব্যস্ততা থাকবে আমি জানি, কিন্তু চেষ্টা করেন হচ্ছে যে যদি আমার সাথে করে ফেলতে পারেন আপনাদের জন্য ইজি হবে। ম্যাম এটা তো যার যার অকুপেশনাল হবে, তাই না? অবশ্যই স্যার, আমি ইউনিট বলে দেবো, ওই দিনই আমি সবাইকে ইউনিট আলাদা করে দিব, কয়জন কোন অকুপেশনে আছেন, সিএস অনুযায়ী আপনাদের ইউনিটগুলো আমি সব আলাদা করে দেবো, তারপরে আমি শুরু করব, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, এর মধ্যে জি একটা ম্যাম। কাজ সেটা হচ্ছে আমাকে এটা করলে কালকে, আচ্ছা আপাতত এদের ঝামেলা নেই। আপনারা একটা কাজ করতে পারেন, সবার সিএসটা নামিয়েছেন না সবাই? জি ম্যাডাম। সিএসটা নামিয়ে রেখেন। যদি আমার কাছে সেই সিএসটা না থাকে, তাহলে আমি বললে সাথে সাথে পাঠাবেন, তাহলে আমি ইউনিটটা দেখে চুজ করে দিতে পারবো, ঠিক আছে? তো সবাই সিএসটা নামিয়ে ফেললেই হবে। বাকি আমরা রবিবার দিন যখন শুরু করব, তখন আমি আপনাদের আগে ইউনিটটা সিলেক্ট করে দিয়ে আফটার দ্যাট হচ্ছে শুরু করে দিব। ম্যাডাম, হুম। আমার এই ডকুমেন্টেশন ঠিক আছে, আপনি যেভাবে নিবেন অবশ্যই নিবেন। আমি বলছিলাম আমরা তো 3টা মডিউল শেষ করেছি এর মধ্যে, হুম, তো ওই 3টা মডিউলের উপরে কি একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেওয়া যায়? অবশ্যই দেওয়া যাবে, কেন যাবে না, দেবো আমি, ঠিক আছে, সমস্যা নেই। আমি একটা কাজ করতে পারি, এটা ইউটিলাইজ করি। যদি ধরেন হচ্ছে রবিবার দিন প্রথম দিকে আমি আপনাদের ফর্মেটিভটা দিয়ে দিচ্ছি, সাথে ধরেন আপনার ফর্মেটিভ দিতে থাকেন, একটু ডিস্টারবেন্স হবে, আমি ওই একজন একজন করে একটু শুনে নিব কে কোন অকুপেশন আছে, তাহলে আমি ইউনিটটা চুজ করে ফেলবো, তাহলে টাইমটা ওয়েস্ট হবে না, ঠিক আছে? জি। অ্যাসেসমেন্ট দিবেন আপনারা, আমি জি। যার নাম বলবো সে হচ্ছে আমার সঙ্গে একটু মানে ইউনিটটা ডিসকাস করে নেবেন, ঠিক আছে, যে কোন ইউনিটটা নিয়ে করবেন, তারপর আবার অ্যাসেসমেন্ট শুরু করবেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এদিকে টাইমটা সেভ হয়। তারপর আপনারা অ্যাসেসমেন্ট শেষ করলেন, দেন হচ্ছে আমি আপনাদের ইয়েটা করব, কি বলে, যে ডকুমেন্টসটা আমরা শুরু করতে যাচ্ছি, প্রথম যে যেটা সেটা শুরু করে দিব। ক্লিয়ার তাহলে সবাই? তাহলে আমরা নেক্সট সেশন হচ্ছে রবিবার দিন, সবাই তাহলে আমরা রবিবার দিন জয়েন করব। এর মধ্যে হচ্ছে আমরা পড়াটা পড়ে ফেলবো, তাহলে আপনাদের জন্য ইজি হবে হচ্ছে আমার যে ফর্মেটিভটা আছে ফর্মেটিভটা অ্যান্সার করা, ঠিক আছে? তাহলে আমি আজকে সেশনটা শেষ করি। সবাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। আর সবাই একটু ড্রাইভটা চেক করেন তো, আমি ড্রাইভে অলরেডি হচ্ছে একটা দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে, সেকেন্ডটা, থার্ডটাই দেখাচ্ছে 2 মিনিট বাকি আছে, একটু দেখেন। আর বাকিরা হচ্ছে লিভ নিতে পারেন, রেকর্ডিংটা একটু চেক করে নিয়েন, যার যার মতন হচ্ছে ডাউনলোড করে ফেলেন। আমি এটাকে ডিলিট করে আবার 4 নাম্বারটাও আছে, 4 নাম্বারটাও দিব।